তো আশা করি সবাই ভালো আছেন। আপনাদের যে পরীক্ষাগুলো দিয়েছেন সেগুলো আশা করি ভালো হয়েছে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা গেছে, ফিজিক্স সেকেন্ড পেপার। তো কয়েকজনের সাথে কথা বলে মনে হইলো যে একটু আপসেট আছে পরীক্ষা নিয়ে। তো এক্সামের বিষয়ে বলবো যে যেই এক্সাম হয়ে গেছে সেটা নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ আপনি যতই টেনশন করেন না কেন সেটাকে আর ঠিক করতে পারবেন না। অনেক সময় এমন হয় যে একটা এক্সাম আমরা দিয়ে আসছি, কোনো কারণে পরীক্ষার হলে হয়তো বা মন মতো আনসার করতে পারি নাই, বা যেভাবে প্ল্যান করে গেছিলাম সেভাবে আনসার করতে পারি নাই, একটু এদিক সেদিক হয়ে গেছে। তো আমরা ওই পরীক্ষা নিয়ে খুব বেশি টেনশনে থাকি। দিন শেষে দেখা যায় যে ওই এক্সাম ঠিকই ভালো হয়, কিন্তু পরবর্তী যে এক্সামটা থাকে সেটা মন মতো হয় না। তো আপনাদের নেক্সট আজকে হচ্ছে রবিবার, নেক্সট রবিবারে আপনাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম, এবং তারপরে জাস্ট একদিন বন্ধ, দেন হচ্ছে আপনাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম। এখন এই যে আপনারা প্রায় এক সপ্তাহের মতো একটা সময় পাইছেন, এই সময়ে কিন্তু শুধুমাত্র কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়লে হবে না, আপনাকে অবশ্যই কেমিস্ট্রি সেকেন্ড পেপার এই বন্ধের মধ্যে শেষ করে নিতে হবে। আদারওয়াইজ ওই একদিনে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ে শেষ করা পসিবল না। তো আপনারা চেষ্টা করবেন এই বন্ধের প্রথম যেই 2 থেকে 3 দিন, মিনিমাম প্রথম যে অর্ধেক সময়, অর্থাৎ ধরেন আপনার 6 দিন বন্ধ, প্রথম 3 দিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার ভালো করে শেষ করে নেওয়ার চেষ্টা করবেন। দেন শেষের 3 দিন বা 2 দিন কেমিস্ট্রি ফার্স্ট পেপার একটু পড়ার চেষ্টা করবেন। কারণ গত বছর অর্থাৎ ঢাকা বোর্ড 2023-এ দেখা গেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কোশ্চেন তুলনামূলক অনেক ইজি হয়েছে, কিন্তু সেকেন্ড পেপারের পূর্বে বন্ধ কম ছিল এবং সেকেন্ড পেপার কোশ্চেন তুলনামূলক কি হার্ড করছে। তো এইবার কি করে কোশ্চেন দেখার আগে বলা যায় না। তো আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের, এখন যেহেতু এক্সামের আগে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সবগুলা টপিকই দেখে যাওয়ার, কিন্তু চাইলেও কিন্তু সবগুলা টপিক দেখা পসিবল হয় না। এখন কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটা চ্যাপ্টারের যেই টপিকগুলো আপনাকে মাস্ট একবার হইলেও প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাওয়া দরকার, অর্থাৎ যেই টপিকগুলো আপনি যদি স্কিপ করে চলে যান দেখা যাবে পরীক্ষার হলে গিয়ে ওই টপিকগুলোতেই কোশ্চেন আসছে। তো আজকে যেহেতু আপনাদের সামনে আরো লম্বা একটা বন্ধ আছে, আমরা একবারে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের A to Z একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেন মিনিমাম চ্যাপ্টার ওয়াইজ আপনি এই টপিকগুলো এবং এই টপিক রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করে যান। আচ্ছা আসেন আমরা একবারে কেমিস্ট্রি ফার্স্ট পেপার দিয়ে শুরু করি। কিন্তু আপনারা যখন পড়া শুরু করবেন, যেমন আজকে যদি কেউ পড়তে বসেন অবশ্যই কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে পড়তে বসবেন। কালকে পরশু আগামী প্রথম 2-3 দিন অবশ্যই কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা আগে পড়বেন। তো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসে 4টা চ্যাপ্টার আছে। তো যেহেতু আপনার সামনে পরীক্ষা দিবেন সবাই জানেন যে আমাদের ফার্স্ট পেপারে এই 4টা চ্যাপ্টার আছে। এখন যখন বোর্ড কোশ্চেন করে, একটা স্ট্যান্ডার্ড বোর্ড কোশ্চেন যখন করবে, তখন এই যে গুণগত রসায়ন, এখান থেকে আপনার মিনিমাম 2 সেট সিকিউ দিবে। মৌলসমূহের পর্যায়বৃত্ত, ধর্ম, রাসায়নিক বন্ধন, এখান থেকেও মিনিমাম 2 সেট, মাঝে মধ্যে 3 সেট দেয়, তো মিনিমাম 2 সেট কোশ্চেন দিবে। রাসায়নিক পরিবর্তন থেকেও মিনিমাম 2 সেট কোশ্চেন দিবে। এবং অধ্যায় 5-এর একটা টপিকে আছে যেটা থেকে আপনার সিকিউ আসতে পারে, সেটা হচ্ছে ভিনেগার, এবং এই সিকিউটা অবশ্যই পরীক্ষায় আসবে। তাহলে এই যে আমাদের এখানে 7 সেট হয়ে গেল, অতিরিক্ত 1 সেট মাঝে মধ্যে চ্যাপ্টার 4 থেকে দেয়, 3 থেকে দেয়, আবার মাঝে মধ্যে 3-4 কম্বাইন করেও কোশ্চেনটা দেয়। আচ্ছা, এখন প্রথমে আমরা গুণগত রসায়ন নিয়ে একটু আলোচনা করি। এখন গুণগত রসায়ন থেকে যে 2 সেট কোশ্চেন আসে, তার মধ্যে 1 সেট কোশ্চেন আপনার দ্রাব্যতা থেকে দিবেই। এখন কথা হচ্ছে কোশ্চেন যত কঠিন হোক না কেন আপনার দ্রাব্যতা থেকে 1 সেট কোশ্চেন মাস্ট দিবে। তো আপনারা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার পূর্বে দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। তো আমরা যদি একটু ম্যাথগুলো দেখি, এখানে ওভারঅল 4টা টাইপের ম্যাথ আছে। আপনাকে প্রথম টাইপে বলতে পারে দ্রাব্যতা, আমি ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা লিখলাম, বা
দ্রাব্যতা গুণফল। তো দেখা যায় একটা কোশ্চেন এমন দিতে পারে যে আপনাকে উদ্দীপকে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল এই দুইটার মধ্যে একটার মান দেওয়া আছে আর আরেকটা নির্ণয় করতে বলছে। তাহলে মাথায় রাখবেন এই টাইপের কোশ্চেনে আপনাকে যদি দ্রাব্যতা নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই উদ্দীপকে দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে, অথবা আপনাকে যদি দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলে কোশ্চেনে দ্রাব্যতা দেওয়া থাকবে। তো অনেক ক্ষেত্রে হয় কি যে আপনাকে কোশ্চেনে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলছে কিন্তু উদ্দীপকে সরাসরি দ্রাব্যতা দেওয়া নাই, কিন্তু যেই যৌগটার দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলছে ওই যৌগটার দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে এবং আপনাকে কোশ্চেনে মেনশন করবে যে উদ্দীপকের দ্রবণটি সম্পৃক্ত হলে যৌগটির দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। তার মানে ওই যে দ্রবণটা সম্পৃক্ত বলছে সেক্ষেত্রে দ্রবণের যে ঘনমাত্রাটা কোশ্চেনে দেওয়া আছে সেটাই হবে আপনার দ্রাব্যতা। সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ সেটা হচ্ছে অদক্ষেপ পড়বে কি পড়বে না। আমি সংক্ষেপে লিখলাম অদক্ষেপ পড়বে কি পড়বে না। আপনাকে উদ্দীপকে দুইটা পাত্র দেওয়া থাকবে, দুইটা পাত্রের জন্য প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়া থাকবে এবং বলবে যে উদ্দীপকের দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে কোনো ধরনের অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই টাইপের ম্যাথের প্রসেসগুলো হচ্ছে উদ্দীপকে আপনাকে যেই দুইটা দ্রবণ দেওয়া থাকে আপনি প্রথমেই ওই দুইটা দ্রবণের মধ্যে বা কেমিক্যালের মধ্যে বা যৌগের মধ্যে বিক্রিয়া করাবেন, বিক্রিয়া করালে দুইটা উৎপাদ পাবেন। এখন ওই দুইটা উৎপাদের মধ্যে কোশ্চেনে যেই উৎপাদটার কেএসপি দেওয়া আছে আপনি সেই উৎপাদটার কি করবেন কেআইপি নির্ণয় করবেন। নির্ণয় করার পরে যদি দেখেন যে কেআইপির মানটা কি আসছে কেএসপি থেকে বড় আসছে তাহলে বুঝতে হবে এখানে অদক্ষেপ পড়বে, আদারওয়াইজ অদক্ষেপ পড়বে না। তো প্রায় 99% ক্ষেত্রেই যে ম্যাথগুলো দেয় সেখানে অদক্ষেপ পড়ে। আচ্ছা, তারপর হচ্ছে তাপমাত্রা রিলেটেড ম্যাথ। ঢাকা বোর্ড 2021-এ এই তাপমাত্রা রিলেটেড থেকে একটা কোশ্চেন দিছে। তো এখানে থাকবে কি আপনার দুইটা টেম্পারেচার থাকবে। আমি এক্সাম্পল হিসেবে ধরলাম একটা টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, কোন একটা সম্পৃক্ত দ্রবণ 30 ডিগ্রি সেলসিয়াসে আছে। এখন আমরা যদি টেম্পারেচার বৃদ্ধি করে 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে কিন্তু তার দ্রাব্যতা তাপমাত্রা বাড়ানোর কারণে তার দ্রাব্যতা বৃদ্ধি পাবে। দ্রবণটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত ছিল কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু সম্পৃক্ত থাকবে না। তো আপনাকে বলবে যে অতিরিক্ত কি পরিমাণ দ্রব যোগ করতে হবে দ্রবণটাকে সম্পৃক্ত করার জন্য, অথবা যদি টেম্পারেচার কমাই দেয় তাহলে দেখা যাবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটা সম্পৃক্ত ছিল বা দ্রবণের মধ্যে যেই পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারত আপনি যখন টেম্পারেচার কমায় 10 ডিগ্রি সেলসিয়াস করছেন তখন কিন্তু সেই পরিমাণ দ্রব আর দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকতে পারবে না, ফলে অতিরিক্ত যেই দ্রবটা আছে সেটা ক্যালাসিত হবে বা অদক্ষিপ্ত হবে। যার কারণে কোশ্চেনের প্যাটার্নটা কি হবে আপনাকে বলবে যে উদ্দীপকের দ্রবণটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হতে 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে অতিরিক্ত কি পরিমাণ দ্রব যোগ করতে হবে দ্রবণটিকে সম্পৃক্ত করতে, অথবা টেম্পারেচার বা তাপমাত্রা কমিয়ে 10 ডিগ্রি সেলসিয়াসে করা হলে কি পরিমাণ দ্রব ক্যালাসিত হবে বা অদক্ষিপ্ত হবে। তো মাঝে মধ্যে এমন করে যে দ্রাব্যতা থেকে ম্যাথ না দিয়ে সম আয়ন প্রভাব থেকে কোশ্চেন দেয়। তো সম আয়নের যে প্রবলেমটা থাকে এটা সাধারণত থিওরিক্যাল। ধরেন আপনাকে বললো এমবি একটা দ্রবণ, একটা স্বল্প দ্রবণীয় লবণ বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণ। এই লবণের মধ্যে আমরা ধরেন এবি একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ যদি যোগ করি সেক্ষেত্রে এই এমবি এই লবণটার দ্রাব্যতার পরিবর্তন হবে কিনা। তো এখানে এই যে বি মাইনাস সম আয়নের কারণে দ্রাব্যতা পরিবর্তন হবে। আপনাকে লজিক্যালি এই কোশ্চেনটা কি করতে হবে আনসার করতে হবে। তাহলে মাথায় রাখবেন এই দ্রাব্যতা থেকে এক সেট কোশ্চেন বা একটা সিকিউ মাস্ট আসবে। কোশ্চেন যতই কঠিন হোক না কেন দ্রাব্যতা থেকে কোশ্চেন কখনো স্কিপ করবে না, এখান থেকে এক সেট কোশ্চেন ইনশাল্লাহ অবশ্যই আসবে।
ওকে, তাহলে এই এক শট হচ্ছে শিওর শট, এখান থেকে এক সেট ইনশাল্লাহ মাস্ট কমন পাবেন। আচ্ছা, এখন আসেন বাকি এক সেট যে কোশ্চেন দিবে সেই সিকিউটার মধ্যে কি কি কোশ্চেন থাকতে পারে। তো এই চ্যাপ্টারের 2 সেট কোশ্চেনের মধ্যে এক সেট দ্রাব্যতা থেকে মাস্ট দিবে। তো আরেক সেট যে কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলোর আরেক সেটের যে সিকিউ আছে সেই সিকিউতে কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন নিতে পারে। প্রথম আসেন পরমাণুর মডেল। আচ্ছা, পরমাণুর মডেল আপনাদের বইতে ডিটেলসে পরমাণুর মডেল আলোচনা করা হয়েছে, তো এত ডিটেলসে পরীক্ষার আগে পড়ার দরকার নাই। পরমাণুর মডেল থেকে আপনারা জাস্ট একটা কোশ্চেন পড়ে যাবেন, পরমাণুর মডেল থেকে আপনারা জাস্ট একটা কোশ্চেন দেখে যাবেন। এটা সাধারণত উচ্চতর দক্ষতায় মাঝে মধ্যে দেয় যদি পরীক্ষার কোশ্চেনটা মোটামুটি সহজ করে। সেটা হচ্ছে আপনাকে বলবে যে উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে তুলনা করো অথবা উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। উদ্দীপকের দুইটা মডেল থাকবে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল। আপনাকে বলবে যে উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে তুলনা করতে অথবা উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। তো যখন তুলনা করতে বলবে আপনি সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো আলোচনা করবেন, আর যখন আর কোনটি অধিক গ্রহণযোগ্য বলবে তখন আপনি অবশ্যই আমরা জানি যে রাদারফোর্ডের পরমাণু মডেল অপেক্ষা বোরের পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য। তো সেক্ষেত্রে আমরা কি করব, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলা আলোচনা করব, দেন পরবর্তীতে বোরের পরমাণু মডেলের যে সাফল্যগুলো আছে সেগুলো আলোচনা করব। আবার মডেল রিলেটেড কিছু ম্যাথ আসতে পারে, যেমন যদি কোশ্চেন ইজি করে, ইন কেস যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোশ্চেন ইজি করে সেক্ষেত্রে এই অঙ্কগুলো আপনি না দেখলেও চলবে, কারণ এগুলো এমন অঙ্ক আপনি না দেখে পরীক্ষার হলে গেলেও করতে পারবেন। এই যে যদি কখনো আপনাকে কোন একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলে আপনি এই সূত্র দিয়ে কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবেন। জাস্ট আপনাকে বলে দিবে ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে, তাহলে এন এর মান হবে সেটা। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার মানটা আমাদের মুখস্থ 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। পায়ের মান আমরা জানি 3.1416। তাহলে যদি কখনো আপনাকে কোন একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলে প্রয়োগে, তাহলে এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করব। এটা খুব ইজি কোশ্চেন, তবে এর আগে বোর্ডে আসছে। আবার এই সূত্রের ম্যাথটাও বোর্ডে আসছে অলরেডি। যদি কোশ্চেন ইজি করে তাহলে এই সূত্রের ম্যাথটাও আপনাকে দিতে পারে। উদ্দীপকে আপনাকে বলে দিবে যে একটা ইলেকট্রন ধাপান্তরের ফলে বা কক্ষপথ হতে স্থানান্তরের ফলে এই পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করছে, তাহলে ওই শোষণ বা শোষিত বা বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে দেখেন কোশ্চেনে যদি ডেলি বলে দেয়, এইচ এর মান মুখস্থ কারণ প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ এটার মান মুখস্থ, তাহলে আমরা লিখবো আমরা জানি ডেল ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ডেলি। তো এখানে মানগুলো বসাই দিলে কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে পরমাণুর মডেল থেকে আপনি জাস্ট এই 3 ধরনের কোশ্চেন দেখে যাবেন। একটা হচ্ছে উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে তুলনা করো, উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, কৌণিক ভরবেগ নির্ণয়ের ম্যাথটা জাস্ট একবার একটু প্র্যাকটিস করতে পারেন একটা ম্যাথ। আর একটা হচ্ছে যদি আপনাকে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা দিয়ে দেয় তাহলে আপনি তরঙ্গ দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করবেন। আচ্ছা, এরপরে টপিকটা আসেন কোয়ান্টাম সংখ্যা। আর আপনারা সবাই জানেন যে কোয়ান্টাম সংখ্যা থেকে কোন কোশ্চেনটা সিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ওই যে আমরা ক্লাসে করাইছিলাম ছক করে, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা জাস্ট উদ্দীপকে আপনাকে মেনশন করে দিবে, আপনাকে বলবে যে উদ্দীপকের ইলেকট্রনটি যেই কক্ষপথে আছে, অথবা আপনাকে বলতে পারে যে উদ্দীপকের সর্ববহিস্থ শক্তি স্তরের অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তাহলে মাথায় রাখবেন সিকিউতে যখনই আপনাকে অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলবে সেটা অবশ্যই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে করতে হবে। আচ্ছা, তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে সিকিউর জন্য খালি আপনি ওই ইলেকট্রন সংখ্যা বা অরবিটাল সংখ্যা নির্ণয় করার যে ছকটা এটা একবার অবশ্যই মিনিমাম একবার হলেও প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর আসেন বর্ণালীর যেই ম্যাথ।
দেখেন খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে একটা ম্যাথ থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং সূত্রটা আমি লিখে দেই, এই যে আমরা জানি 1/λ = RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তো এই সূত্রের ম্যাথগুলো যখন আপনাকে বলবে, আপনাকে কোশ্চেনে সরাসরি বলতে পারে যে উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করো, বা আপনাকে বলতে পারে যে বিকিরিত রশ্মিটা দৃশ্যমান হবে কিনা, অথবা বলতে পারে সেই রশ্মিটার বর্ণ কি বা রং কি। অর্থাৎ আপনাকে সরাসরি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলুক, অথবা যদি জিজ্ঞেস করে যে দৃশ্যমান হবে কি হবে না, অথবা যদি জিজ্ঞেস করে আপনার রংটা কি হবে, বর্ণটা কি হবে, এই সমস্ত ক্ষেত্রে আপনি এই রিডবার্গের সমীকরণটা ব্যবহার করে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা নির্ণয় করবেন। যদি দৃশ্যমান বলে তাহলে আপনি যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বের করছেন সেটা যদি 380 থেকে 780 ন্যানোমিটারের মাঝখানে হয় তাহলে অবশ্যই দৃশ্যমান হবে, আদারওয়াইজ হবে না। আবার দৃশ্যমান আলোকে 60টা রঙে ভাগ করা হয়েছে, ওই যে 380 থেকে 780কে 60টা ভাগে ভাগ করেছে, আমরা জানি বেনি আসহ কলা, তাহলে আপনি সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান থেকে কালারটাও বলে দিতে পারবেন। তাহলে দৃশ্যমান বলুক, বর্ণ বের করতে বলুক, বা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলুক, আমরা রিডবার্গের সমীকরণ ইউজ করব। এবং রিডবার্গের সমীকরণে জাস্ট আপনার n1 এবং n2 এই দুইটা মান উদ্দীপক থেকে আপনি বুঝতে পারলেই এই প্রবলেমটা আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেক সময় আমরা n1 n2 নিয়ে একটু কনফিউশন থাকি। ধরেন একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসতেছে, তো অনেকে আমরা কনফিউজড হয়ে যাই যে আসতেছে নাকি যাইতেছে। দেখেন আসুক নাকি যাক এটা নিয়ে আমরা প্যারা নিব না, আমরা জাস্ট দেখবো যে কোন দুইটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের ধাপান্তরটা বা স্থানান্তরটা ঘটতেছে। তাহলে এখানে দেখা যাইতেছে যে ইলেকট্রনটা চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসতেছে। এখন আমাকে একটু বলেন তো, চতুর্থ এবং দ্বিতীয় এই দুইটা কক্ষপথের মধ্যে নিম্ন শক্তির কক্ষপথ কোনটা? নিম্ন শক্তির কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তার মানে n1 = হচ্ছে 2, এবং উচ্চ শক্তির কক্ষপথ হচ্ছে চতুর্থ কক্ষপথ, তার মানে n2 = হচ্ছে 4। তার মানে যেই দুইটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের ধাপান্তর বা স্থানান্তরটা হবে ওই দুইটা কক্ষপথের মধ্যে যেটা নিম্ন শক্তির কক্ষপথ সেটাকে আমরা n1 ধরবো আর অন্যটাকে n2। আর এই মানটা এখানে বসাইলে RH এর মান তো মুখস্থ, এটা বসাইলে আপনার ল্যামডার মানটা চলে আসবে। তাহলে এই বর্ণালীর ম্যাথগুলা অবশ্যই 4-5টা ম্যাথ টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করে যান। অনেক সময় আমরা পারা ম্যাথও পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসি চর্চা না থাকার কারণে। ওকে, এরপর আসেন ইলেকট্রন বিন্যাস এবং এর যে নীতিগুলো আছে। দেখেন ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে, আউবয় নীতি, তারপর হচ্ছে হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এগুলার এই স্টেটমেন্টগুলো খুব ভালো করে মুখস্থ করবেন, এগুলো জ্ঞানমূলকে সচরাচর এসে থাকে। আচ্ছা, এখান থেকে সিকিউতে যখন কোশ্চেন করে, যখন আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম আমরা দেখতে পাই ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে। তো আপনাকে বলবে, ধরেন উদ্দীপকে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে, তো আপনাকে বলবে যে কেন উদ্দীপকের এই মৌলটার ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন ঘটে ব্যাখ্যা করো। তো আমরা জানি ক্রোমিয়ামে কি হয়, 3d4 4s2 না হয়ে 3d5 4s1 হয়, কপারে 3d9 4s2 না হয়ে 3d10 4s1 হয়, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল যেহেতু অধিকতর স্থিতিশীল যার কারণে এই ব্যতিক্রমটা ঘটে থাকে। এছাড়া পলির বর্জন নীতির যথার্থতা যাচাই, যেটা বারংবার বোর্ডে আসছে এবং উচ্চতর দক্ষতায় আসছে। আপনাকে একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে সেখানে দুইটা ইলেকট্রন, যে কোনো একটা মৌলের একটা ইলেকট্রন বিন্যাস উদ্দীপকে দেওয়া থাকবে এবং সেখানে আপনাকে দুইটা ইলেকট্রন মার্ক করে দিবে। যদি মার্ক করে না দেয় তাহলে নাম্বার বলে দিবে। ধরেন আপনার উদ্দীপকে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, আপনাকে বলল যে ক্রোমিয়ামের 20তম এবং 24তম এই দুইটা ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতির যথার্থতা যাচাই করো। তাহলে হয় আপনার ইলেকট্রনগুলোকে মার্ক করে দিবে অথবা ইলেকট্রনের নাম্বারটা বলে দিবে। আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট যেই দুইটা ইলেকট্রনের কথা বলছে সেই দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করবেন। তার মানে আপনি দুইটা ইলেকট্রনের জন্য n l m s এই মানগুলা নির্ণয় করবেন। নির্ণয় করার পরে দেখবেন যে অটোমেটিক্যালি
পলির বর্জন নীতির যথার্থতা যাচাই হয়ে গেছে কিভাবে? কারণ আমরা জানি পলির বর্জন নীতিতে বলা হয়েছে কোন মৌলের যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। ওকে, তো এই টপিকগুলো থেকে সচরাচর এক সেট সিকিউ পিক করা হয়। আরেকটা ছোট একটা টপিক বলে দেই, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। তো আয়ন শনাক্তকরণ টপিক থেকে একটু কোশ্চেন কম আসলেও প্রায়শই প্রয়োগে আয়ন শনাক্তকরণের একটা কোশ্চেন দেখা যায়। তো আপনাদের বইতে প্রায় 11 থেকে 12টা আয়ন শনাক্তকরণ আছে, তবে বোর্ডে সবচেয়ে বেশি যেটা আসছে সেটা হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন শনাক্তকরণ। তো আপনাদের যদি পসিবল হয় যে আপনি সবগুলা আয়ন শনাক্তকরণ দেখে যান তাহলে তো বেটার, আর যদি পসিবল না হয় ন্যূনতম একটা আয়ন শনাক্তকরণ অবশ্যই দেখে যাবেন, সেটা হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন শনাক্তকরণ। আমি যদি একটু বলে দিই যে ক্লোরিন মাইনাস আয়ন শনাক্ত করার জন্য ধরেন উদ্দীপকে একটা যৌগ আছে ক্লোরিনের, ধরেন সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্লোরিনের যে কোনো যৌগ, তো আপনাকে বলবে যে উদ্দীপকের অ্যানায়নটির শনাক্তকরণ বা অম্লীয় মূলকটির শনাক্তকরণ বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। আপনাকে জাস্ট এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করতে হবে। তো সিলভার নাইট্রেট যোগ করলে হবে কি, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে, আর এতেই ক্লোরিন মাইনাস আয়ন শনাক্ত হয়ে যাবে। এরপর আপনি এটা যে সিলভার ক্লোরাইড এটা শিওর হওয়ার জন্য এটাকে আপনি নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত করার ট্রাই করতে পারেন। দেখবেন যে নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হইতেছে না, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হইতেছে, দ্রবীভূত হইতেছে। তাহলে আপনাদের অনেকগুলো আয়ন থাকলেও যদি সবগুলো দেখে যেতে পারেন তাহলে ভালো, একটা এমসিকিউ আসতে পারে। আর ন্যূনতম একবার কম হলেও অবশ্যই ক্লোরিন মাইনাস আয়ন শনাক্তকরণটা একবার হলেও দেখে যাবেন। ওকে, তাহলে আশা করি চ্যাপ্টার 2 থেকে এই টপিকগুলো যদি একটু প্র্যাকটিস করে যান খুব ইজিলি এই চ্যাপ্টার থেকে 2 সেট সিকিউ ইনশাল্লাহ কমন পাবেন। পরীক্ষা যতই কঠিন করুক না কেন এই টপিকগুলোর বাইরে কিন্তু কখনোই কোশ্চেন দেয় না, হয়তো বা কোশ্চেনের ধরনটা একটু কঠিন করে দেয়, একটু পেঁচায় দেয়, উদ্দীপক থেকে বুঝতে সমস্যা হয়, বাট টপিক কিন্তু ঘুরাফিরা এগুলাই থাকে। আচ্ছা হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে কোন জায়গা থেকে লাইভ করছেন। এই রাতের 10:30টায় আমি কোন জায়গায় থাকবো, আমার বাসা থেকেই লাইভ করতেছি। আচ্ছা যাই হোক, আসেন আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, চ্যাপ্টার 3। তো এই চ্যাপ্টারটা একটু লজিক্যাল চ্যাপ্টার, থিওরিটিক্যাল চ্যাপ্টার, এখানে কোনো ম্যাথ টেথ নাই। তো এই চ্যাপ্টার থেকেও কিন্তু মিনিমাম 2 সেট কোশ্চেন পরীক্ষায় থাকবে। আমরা এটা একটু ক্লিন করে দিই। তো আসলে আমরা চ্যাপ্টার 3 নিয়ে একটু আলোচনা করি। তো চ্যাপ্টার 3-এ যেই 2 সেট কোশ্চেন আসে তার মধ্যে এক সেট সিকিউ, সেটার মধ্যে সংকরায়ন অবশ্যই থাকে। তাকে এক সেট সিকিউর মধ্যে সংকরায়ন রিলেটেড কোশ্চেন অবশ্যই থাকে। তো সংকরায়নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনার যে sp3 সংকরায়নের যে ব্যতিক্রমগুলো আছে, sp3 সংকরায়নের যে ব্যতিক্রমগুলো আছে আমরা পড়াই যে পানিতে, তারপর হচ্ছে অ্যামোনিয়াতে, এগুলোতে sp3 সংকরায়ন ঘটে, বাট তারপরেও এদের বন্ধন কোণ এবং আকৃতিতে আমরা ভিন্নতা দেখতে পাই। তাহলে sp3 সংকরায়নের ব্যতিক্রমগুলো অবশ্যই একবার চোখ বুলিয়ে যাবেন, আর সংকরায়ন থেকে কোশ্চেন থাকবে, মাস্ট থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ কেমিস্ট্রি, এখান থেকে যে 2 সেট কোশ্চেন আসে আমরা 2 সেটে একসাথে আলোচনা করি। গ্রুপ কেমিস্ট্রি, তো গ্রুপ কেমিস্ট্রির শুরুতেই অবস্থান্তর মৌলটা একটু ভালো করে পড়েন, কারণ প্রিভিয়াস ইয়ারের বিশেষ করে 21, 22, 23-এর কোশ্চেন যদি আপনি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে অবস্থান্তর মৌল থেকে কিন্তু সিকিউ আপনার আসছে। তো অবস্থান্তর মৌল কি, কখন একটা মৌল অবস্থান্তর মৌল হবে, অবস্থান্তর মৌলের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে, যে আমরা জানি অবস্থান্তর মৌলগুলা রঙিন আয়ন বা যৌগ গঠন করে,
অবস্থান্তর মৌলগুলা জটিল আয়ন বা যৌগ গঠন করে। তো উদ্দীপকে একটা যৌগ থাকবে বা একটা মৌল থাকবে, আপনাকে বলবে যে এই মৌলটা রঙিন আয়ন বা যৌগ গঠন করে কিনা, জটিল আয়ন বা যৌগ গঠন করে কিনা, বা চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে কিনা যাচাই করো। তাহলে অবস্থান্তর মৌলর যে টপিকটা অবশ্যই একটু ভালো করে দেখে যাবেন। এরপর আসেন পর্যায়বৃত্তিক ধর্ম। এখন এই পর্যায়বৃত্তিক ধর্ম থেকে আপনাদের বইতে একবারে হিউজ পরিমাণে আলোচনা করছে। তো পরীক্ষার আগে এত সব কিছু আসলে পড়া পসিবল না। আপনারা বিশেষ করে 4টা জিনিস, পারমাণবিক আকারের ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম, ইলেকট্রন আসক্তি ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, এই ক্রমগুলো একটু ভালো করে দেখে যাবেন। তার উপর আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রম আছে, আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেই, যে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুইটার পারমাণবিক আকারের ক্রম কেমন, এমন যে নাইট্রোজেনের আকার অক্সিজেন থেকে বড়। তো আমরা জানি যে পারমাণবিক আকারের সাথে বাকি 3টা যে ধর্ম আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ওই 3টার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে পারমাণবিক আকার যদি বড় হয় তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা ছোট হবে। এখন নাইট্রোজেনের পারমাণবিক আকার যেহেতু বড়, তাহলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি কি হবে, কম হবে। কিন্তু কম হয় না, হয় কি বেশি। কিন্তু কেন? আপনি যখন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবেন দেখবেন যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথের যে 2p অরবিটালটা, আমরা জানি কি নাইট্রোজেনের বিন্যাস কত, 1s2, তারপর হচ্ছে 2s2, 2p3, ওই যে 2p3 অর্ধপূর্ণ অবস্থায় আছে। আর আমরা জানি পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা বেশি থাকে। এবং ওই স্থিতিশীল অরবিটাল থেকে আপনি যখন একটা ইলেকট্রন অপসারণ করার চেষ্টা করবেন, সাধারণের সময় যেই পরিমাণ শক্তি লাগে তার থেকেও তুলনামূলক বেশি শক্তি প্রয়োজন পড়ে। যার কারণে নাইট্রোজেনের আকার বড় হওয়া সত্ত্বেও এর আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি হয়। মাথায় রাখবেন, আয়নীকরণ শক্তির যত ব্যতিক্রম আছে তার পেছনে কারণ একটাই, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল। এছাড়া ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রমটা আছে সেটা মাস্ট দেখে যাবেন। ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। আর ইলেকট্রন আসক্তির যদি ব্যতিক্রম আসে তাহলে একটা টপিক আসবে, সেটা হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে। আমরা জানি যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের আকার ছোট, যার ফলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, কিন্তু ফ্লোরিনের সাথে কি হয়, কম হয়। কারণ কি, ফ্লোরিনের আকার ছোট হলেও এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। এই টপিকটা একটু ডিটেলসে দেখা যাবেন, কারণ ইলেকট্রন আসক্তির ক্রম থেকে যদি কোশ্চেন আসে প্রায় 99% সম্ভাবনা থাকে এই ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রমটা আপনাকে ব্যাখ্যা করতে বলবে। আচ্ছা, এরপরে আপনার ফাজানের নীতিটা একটু দেখে যাবেন। আমি যদি একটু নামটা লেখা দেই, কারণ এই ফাজানের নীতি থেকে কোশ্চেন কিভাবে আসবে, উদ্দীপকে আপনাকে কয়েকটা যৌগ দিবে, আয়নিক যৌগ দিবে, আপনাকে বলবে যে এই যৌগের মধ্যে কোনটা অধিক আয়নিক, কোনটা অধিক সমযোজী, বা কোনটার পানিতে দ্রাব্যতা কম বেশি, গলনাঙ্ক স্নেহ কম বেশি, এই টাইপের কোশ্চেনগুলো আপনি ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। আচ্ছা, তাহলে এই সংকরায়ন প্লাস এই টপিকগুলো থেকে 2 সেট কোশ্চেন দেয়। এখন চ্যাপ্টার 3-এর আমি কিছু র্যান্ডম কোশ্চেন বলি, এই র্যান্ডম কোশ্চেনগুলো একবারে আপনি দেখা যাবে উদ্দীপক চেঞ্জ হবে কিন্তু কোশ্চেনের আনসার চেঞ্জ হবে না। অর্থাৎ উদ্দীপক যাই থাকুক না কেন, যদি এই টাইপের কোশ্চেনগুলো থাকে আনসার হুবহু সেম হবে। তো আমি সরাসরি কোশ্চেনগুলাই বলি। যেমন এই কোশ্চেনটা, এটা অনুধাবনেও আসে, 2 মার্কসের জন্য আসে, আবার মাঝে মধ্যে প্রয়োগে বা উচ্চতর দক্ষতাতেও আসে। আপনাকে বলবে H2O তরল, এই কোশ্চেনের আনসারগুলো এগুলো বোর্ড মানে টেস্ট পেপারে আপনারা পাবেন, সেখান থেকে একটু A to Z ভালো করে পড়ে যাবেন। আমি জাস্ট আইডিয়া দিতেছি যে আসতে পারে। তাহলে H2O তরল কিন্তু H2S গ্যাস, তাহলে H2O তরল কিন্তু H2S গ্যাস, এটার কারণ কি? আমরা কারণটা একটু পরে বলতেছি শর্টকাটে। আবার আপনাকে বলতে পারে যে HF এবং H2O এই দুইটার মধ্যে HF এর যে গলন স্ফুরণাঙ্ক এটা কম, বাট HF এর তুলনায় H2 এর গলনাঙ্ক কি
বেশি। এখন এই দুইটা কোশ্চেনই কিন্তু বড় প্রশ্নে আসে, আর মজার বিষয় হচ্ছে এই দুইটা কোশ্চেনের আনসারই আপনাকে করতে হবে হাইড্রোজেন বন্ধন দিয়ে। তার মানে যদি সংক্ষেপে আনসারটা বলি যে পানি কেন তরল হয় এবং H2S একটা সিমিলার যৌগ তারপরও কেন গ্যাস হয়। পানিতে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন থাকে, অর্থাৎ পানির যে অণুগুলা এরা পরস্পর আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, যার কারণে পানির ভৌত অবস্থা তরল হয়। কিন্তু H2S এর ক্ষেত্রে এ ধরনের কোনো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন থাকে না, কোনো ধরনের হাইড্রোজেন বন্ধন থাকে না, এই জন্য H2S কি হয়, গ্যাসীয় হয়। আবার HF এর স্ফুটনাঙ্ক পানি থেকে কম হয় কেন? দেখা যায় HF এবং পানি দুইটার মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে, HF এবং পানি দুইটার মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে, কিন্তু HF এ হাইড্রোজেন বন্ধনের সংখ্যা থেকে পানিতে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বেশি। HF অপেক্ষা পানিতে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বেশি হওয়ার কারণে পানির স্ফুটনাঙ্ক HF অপেক্ষা কি হয়, বেশি হয়। আবার আরেকটা কোশ্চেন আসে, আপনাকে বলবে PCl5 সম্ভব কিন্তু NCl5 সম্ভব না। এটার কারণটা কি? আমরা যখন ফসফরাসের এবং নাইট্রোজেনের এই দুইটার ইলেকট্রন বিন্যাস করব, আমরা যদি উত্তেজিত অবস্থায় ফসফরাস এবং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি, এটা আপনাদের বইতে আছে, আমি ইলেকট্রনটা আপাতত লিখতেছি না সময়ের কারণে। এই ফসফরাস এবং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা উত্তেজিত বা সক্রিয় অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা যদি একটু পর্যবেক্ষণ করেন আনসারটা পেয়ে যাবেন। দেখা যায় উত্তেজিত অবস্থায় ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 5টা অযুগ্ম ইলেকট্রন থাকে, যার কারণে PCl5 সম্ভব হয়। কিন্তু উত্তেজিত অবস্থায় নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র 3টা অযুগ্ম ইলেকট্রন থাকে, যার কারণে NCl3 পসিবল, NH3 পসিবল, কিন্তু NCl5 কি পসিবল না। তো আশা করি চ্যাপ্টার 3 থেকে যদি এই টপিকগুলা বা এই কোশ্চেনগুলা একটু ধারণা নিয়ে যান, এখান থেকেও ইনশাল্লাহ 2 সেট কমন পাবেন। তবে 2 সেট কমন পাইলে আনসার করবেন কি করবেন না আপনার ব্যাপার, কারণ দেখা যাবে আপনার পরীক্ষার হলে কি আপনার 8 সেটই কমন পড়ছে, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন ম্যাথমেটিক্যাল সিকিউগুলো একটু বেশি বেশি আনসার করতে, কারণ সেখানে নাম্বার তুলনামূলক বেশি ওঠে। আচ্ছা আসেন চ্যাপ্টার 4, রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন আমি এক কথায় বলে দিই, এখান থেকে একবার শিওর শর্ট 2 সেট কোশ্চেন আসবে। কোশ্চেন যতই কঠিন করুক, উদ্দীপক যতই কঠিন করুক, 2 সেট কোশ্চেন থাকবে, এবং 2 সেট কোশ্চেনের যে ফরমেশন সেটাও আমরা বলে দিই। একটা যে সিকিউ দিবে, ওই সিকিউর গতে কেপিকেসি রিলেটেড প্রবলেম দিবে। এখন কি দিতে পারে? কেপিকেসি থেকে আবার 3 ধরনের কোশ্চেন দিতে পারে, হয় আপনার কেপিকেসির ম্যাথ দিবে, অথবা একটু খেয়াল করেন কেপিকেসি থেকে 3 ধরনের জিনিস আসতে পারে। একটা হচ্ছে কেপিকেসির ম্যাথ, যেগুলো আমরা করে আমরা প্রায় 7 থেকে 8টা টাইপ করাই কেপিকেসির ম্যাথ দিতে পারে, অথবা কেপিকেসির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। আপনাকে উদ্দীপকে একটা বিক্রিয়া দিয়া বলবে যে এই বিক্রিয়ার জন্য বা উদ্দীপকের বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, অথবা রাশিমালা নির্ণয়। আপনাকে উদ্দীপকে একটা বিক্রিয়া দিবে, র্যান্ডম বিক্রিয়া দিবে, বিক্রিয়া দিয়ে বলবে এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা নির্ণয় করো বা এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা নির্ণয় করো। আর ঘতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ডের কোশ্চেনগুলো যদি একটু নাড়াচাড়া করেন, দেখবেন যে লা শাতেলের নীতি, এটা থেকে কোশ্চেন আসে। আপনাকে উদ্দীপক একটা বিক্রিয়া দিবে, বলবে এই বিক্রিয়ায় তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলোর কেমন পরিবর্তন করলে বা কেমন করলে আপনার সর্বোচ্চ উৎপাদ পাওয়া যাবে, বা তাপমাত্রা, চাপের প্রভাব ব্যাখ্যা করো বা ঘনমাত্রা ব্যাখ্যা করো, যাই হোক। আর আরেক সেট সিকিউ, 2 নম্বর যে সিকিউটা, সেটার গতে আপনার পিএইচ থেকে একটা ম্যাথ থাকার সম্ভাবনা অনেক বেশি। পিএইচ থেকে একটা ম্যাথ থাকার সম্ভাবনা অনেক বেশি। আর সবচেয়ে বেশি আসছে মৃদু অ্যাসিডের পিএইচ নির্ণয়। আপনাকে ধরেন বললো 0.1 মোলার CH3COOH এর পিএইচ নির্ণয় করে, সেখানে আপনাকে কে এর মানটা দেওয়া থাকবে। বা আপনাকে বললো যে 2% সোডিয়াম কার্বনেটের কি করো, পিএইচ নির্ণয় করো, যাই হোক। আর ঘতে বাফার দ্রবণ থেকে একটা কোশ্চেন দিবে। বাফার দ্রবণ থেকে যে কোশ্চেনটা দেয়,
এখানে আপনাকে কৌশলও দিতে পারে, ম্যাথও দিতে পারে। আপনাকে উদ্দীপকে দুইটা দ্রবণ থাকবে, দুইটা পাত্র থাকবে, দেখবেন একটা পাত্রের মধ্যে সচরাচর আপনার CH3COOH এই অ্যাসিডটাই সবচেয়ে বেশি থাকে, একটা অ্যাসিড থাকবে, একটা দুর্বল অ্যাসিড থাকবে, আরেকটা পাত্রে একটা তীব্র ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে। আপনাকে বলবে যে উদ্দীপকের দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণে সামান্য অম্ল বা ক্ষার যোগ করা হলে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো, অথবা আপনাকে বলবে উদ্দীপকের দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করো। তাহলে এইখান থেকে কিন্তু কোশ্চেন যতই কঠিন করুক না কেন এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে, মোটামুটি শিওর থাকেন। আচ্ছা, একজন বলছে ভাইয়া এসি ছেড়ে দেন, ঘেমে যাচ্ছেন। আসলে গরিব মানুষ তো, মানে ফ্যান আছে, এখন এসি কেনার সামর্থ্য হয় না, ফ্যান আছে কিন্তু ফ্যানটা ছাড়লে আমার কথা আপনারা ভালো করে বুঝবেন না, ঠিক আছে? তো দেখি, দোয়া করেন, ইনশাল্লাহ ফিউচারে হয়তো বা কিনে ফেলবো এসি, সমস্যা নাই। আর নয়তো ওই যে একটা আইসকুল পাউডার কিনবো, শরীরে এসি লাগাবো, সমস্যা কি? ওই সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আর কি। আসলে আমরা ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টারটা একটু দেখি, এবং এটা ভিআইপি চ্যাপ্টার, মানে পরীক্ষা যেমনেই হোক, ধরেন মঙ্গল গ্রহ থেকেও যদি কোশ্চেন করে তাহলে এই টপিক থেকে এক সেট কোশ্চেন আসবে। আর মজার বিষয় হচ্ছে আপনার ঢাকা বোর্ড 21, 22, 23 আপনি 3 বছরের কোশ্চেন দেখেন, এবং সামনে আপনাদের যে 24-এ পরীক্ষা হবে সেখানেও এই কোশ্চেনটা থাকবে। তো যাদের কেমিস্ট্রিতে খুব বাজে অবস্থা, যে আপনার ওই যে নুন আনতে পান্তা ফুরায়, যে পাশ নিয়ে টানাটানি, তো তাদের জন্য সাজেশন থাকবে এই কোশ্চেনটা একবারে মুখস্থ করে ফেলবেন। সেটা হচ্ছে কি, ভিনেগার। আর ভিনেগার থেকে কোশ্চেনটা কি থাকবে আপনার, গতে থাকবে এই ভিনেগার প্রস্তুতি। এই ভিনেগার প্রস্তুতিতে 3টা বিক্রিয়া আছে, আমরা দেখি এই সপ্তাহে যদি আরেকটা ক্লাস নিতে পারি এই ভিনেগার প্রস্তুতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশলটা নিয়ে আলোচনা করে দিব। ভিনেগার প্রস্তুতি এখানে 3টা বিক্রিয়া আছে, ওই 3টা বিক্রিয়া যদি ঠিকঠাক লিখতে পারেন, একটু বাংলা কথা অ্যাড করে দিতে পারেন, এখানে ইনশাআল্লাহ 3-এ 3 পাবেন। আর গতে আসবে ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল, মানে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণে ভূমিকা পালন করে। তো এই খাদ্য সংরক্ষণের যে কৌশলটা, এখানে আজগুবি কথাবার্তা বলা হয়েছে, আহামরি লেখার কিছুই নেই, খালি একটা বিক্রিয়া আছে, সেটা দেখানো হয় যে CH3COOH একটা অ্যাসিড, এটা ভেঙে গিয়ে আপনার CH3C- এবং H+ তৈরি করে। তো এখানে বেসিকটা হচ্ছে কি, ভিনেগার তো একটা অম্ল, তো আমরা খাবারের মধ্যে যখন একটা অম্ল যোগ করব সেখানে খাবারের মধ্যে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি হবে, খাবারের পিএইচটাকে কমাই দিবে, যার কারণে খাবারে কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না, এই জন্য খাবারটা লং টাইম ভালো থাকে। এই জন্য বিভিন্ন ধরনের খাবারে আমরা কি করি, ভিনেগারটা ব্যবহার করে থাকি। তো আপনারা একটা কাজ করবেন, টেস্ট পেপার থেকে এই ভিনেগার প্রস্তুতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশলটা একবারে ঠোঁটস্থ করে ফেলবেন, যেন পরীক্ষার হলে গিয়ে আপনাকে চিন্তা করতে না হয়। তাহলে আশা করি আমরা যে টপিকগুলো বলছি এই টপিকগুলো যদি দেখে যান ফার্স্ট পেপার থেকে, ইনশাল্লাহ 5 সেট না, আপনি ইনশাল্লাহ 8 সেটই কমন পাবেন, ঠিক আছে? একজন আচ্ছা বলেন, ফার্স্ট পেপার নিয়ে আপনাদের কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন আসছে কিনা, নয়তো আমরা সেকেন্ড পেপারের সাজেশনটা শুরু করব। আর আজকে যেহেতু আপনাদের আজকে অনেকে হয়তো পড়তেছেন না, একটু রেস্ট নিতেছেন, ভাবতেছেন অনেকগুলো, বিশেষ করে মানে ফিজিক্স পরীক্ষা দিয়ে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দিয়ে আসছেন, আজকে একটু সমস্যা নেই, আজকে একটু রেস্ট নেন, বাট কালকে সকাল সকাল ঘুমের থেকে ওইটাই কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়া শুরু করে দিবেন, ঠিক আছে? আর সময় নষ্ট করবেন। অনেক সময় হয় কি, যে বন্ধ অনেক বেশি দিলে, যেই বন্ধটা কাজে লাগাইলে আমার পরীক্ষাটা আরো বেটার হওয়ার কথা ছিল, ওই বন্ধ পায়া একটা ফ্লো ব্রেক হয়। দেখা যায় ভাবি যে এত কষ্ট করে অনেকগুলো পরীক্ষা দিয়েছি, একদিন আজকে তো মাত্র পরীক্ষা আসলাম, একটু রেস্ট নেই, কালকে একটু রেস্ট নেই, শুরু করবে, শুরু করবো দেখা যায় পরীক্ষার 2 দিন আছে, 1 দিন আছে, পরে কি ওই যে নাকে মুখে পড়া শুরু করি। তো এটা করবেন না, যে বন্ধ যেহেতু দিছে এই বন্ধটাকে প্রপার কাজে লাগানোর চেষ্টা করেন, কারণ
দেখা যায় গত বছর যেহেতু ফার্স্ট পেপার সহজ করছে, সেকেন্ড পেপার কঠিন করছে, তো এই বছর কি করে এটা আল্লাহ ভালো জানে। তবে আপনার যদি প্রিপারেশনটা সলিড হয়, আমি তো বললাম যে কোশ্চেন যতই কঠিন করুক না কেন, দেখেন গত বছর কিন্তু অনেকেই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে A+ মিস হয়েছে, যার কারণে কেমিস্ট্রিতে A+ মিস হয়েছে, বাট তখনও কিন্তু আপনার অনেকেই কেমিস্ট্রিতে A+ পাইছে। এটা হচ্ছে প্রিপারেশন ভাই। অথবা সহজ তুলনামূলক সহজ কোশ্চেন হইলে A+ পাওয়া ইজি হয়ে যায়, বেশি সংখ্যক পোলা পায় A+ পায়, বাট কোশ্চেন কঠিন হইলেও তো মানুষ A+ পায়। কিভাবে? সেটা হচ্ছে প্রিপারেশন। আপনার কোশ্চেন যতই কঠিন হোক না কেন, আপনার প্রিপারেশন যদি প্রপার হয় তাহলে কোশ্চেন কঠিন হোক সহজ হোক, ইনশাল্লাহ আপনার A+ মিস হবে না। আরেকটা কথা, কোনো কিছুই কিন্তু আপনার 100% না। তো আমি এক্সপিরিয়েন্সকে বলতেছি যে এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে। ধরেন একটা কোশ্চেন আপনার 7টা সিকিউ কমন পাইছেন, একটা সিকিউ কোনো কারণে টপিকের বাইরে আসছে, আপনি ভাবছেন ভাই এটা কোনো কাজ করছে, ভাই তো এর সম্পর্কে বলেই নাই। আর যাই হোক, আসলে আমরা একটু সেকেন্ড পেপারটা দেখি। আচ্ছা, তো সেকেন্ড পেপারের কৌশলটা একটু ভিন্ন, আগে আমি একটু ক্লিয়ার করি। সেকেন্ড পেপারও আপনার 4টা চ্যাপ্টার আছে, কিন্তু এই যে জৈব যৌগ, এই একটা চ্যাপ্টার বাকি 3টার সমান। কারণ কি, বোর্ড পরীক্ষায় শুধুমাত্র এই জৈব যৌগ থেকে 3টা, মাঝে মধ্যে দেখা যায় অন্য সিকিউগুলোর মাঝখানেও কি জৈব যৌগ ঢুকাই দিছে, ঠিক আছে। তো এই জৈব যৌগ থেকে মিনিমাম তো 3টা সিকিউ দিবে। আবার এই পরিবেশ রসায়ন থেকে 2টা সিকিউ মিনিমাম দিবে, পরিমাণগত রসায়ন থেকে 2টা সিকিউ মিনিমাম দিবে, তড়িৎ রসায়ন থেকে 1টা সিকিউ মিনিমাম দিবে। এখন দেখেন, আপনি কিন্তু কোনোভাবেই জৈব যৌগ স্কিপ করতে পারবেন না, জৈব যৌগ আপনাকে পড়তেই হবে। কারণ কি, আপনি ভাবতে পারেন যে আমি 1, 3, 4 পড়লে তো 5টা সিকিউ পাইছি, ওই 5টা সিকিউর ক এবং খতেও দেখবেন কি জৈব যৌগের কোশ্চেন দিয়ে বসে আছে। তো চেষ্টা করবেন 4টা, যেহেতু আপনার সময় পাইছেন, মানে বন্ধ পাইছেন, বন্ধ হয়ে কাজে লাগানোর চেষ্টা করবেন, প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো করে পড়ার চেষ্টা করবেন। তবে বোর্ড পরীক্ষা ধরেন আপনি 8টা সিকিউ কমন পাইছেন, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন 1, 3, 4 এই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ বেশি আনসার করার। কারণ যেহেতু ম্যাথমেটিক্যাল সিকিউ, এখানে আপনি যদি ম্যাথ প্রপারভাবে করতে পারেন, এখানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি। সো আপনি কোনটা আনসার করে নাম্বার পাইছেন সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট নাম্বার কত পাইছেন। এইটা আমি গ্রুপে মেসেজ দিতেছি কি, আচ্ছা আসেন আমরা বিসমিল্লাহ করে আমরা 2টা ভাগে আলোচনা করি। প্রথমে আমরা 1, 3, 4 এই 3টা চ্যাপ্টার থেকে কিন্তু আপনার 5টা সিকিউ আসবে। তো আমরা প্রথমে এই 3টা চ্যাপ্টারের যে 5টা সিকিউ, সেটা কোন কোন টপিক থেকে সিকিউগুলো পিক করতে পারে সেটা একটু দেখি। আচ্ছা, প্রথমে আসেন পরিবেশ রসায়ন। আমার মনে হয় পরিবেশ রসায়ন সেকেন্ড পেপারের অন্যতম একটা চ্যাপ্টার যেখানে নাম্বার তোলা যায়। কারণ এখানে 2 সেটই ম্যাথ দেয়, মাঝে মধ্যে মানে ওই 1 সেটের উচ্চতর দক্ষতা একটা থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, সেটা আমরা বলে দিই মনে। তো এখানে যে 2 সেট সিকিউ, আমি টপিকগুলো বলে দিই যে আপনারা কোন টপিকের ম্যাথগুলা মাস্ট, চেষ্টা করবেন সবই দেখতে, তবে ন্যূনতম এই টপিকের ম্যাথগুলা দেখে যাওয়ার চেষ্টা করবেন। প্রথমে আসেন গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয়। গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয়। আশা করি টপিকটা চিনতে পারছেন। ওই যে উদ্দীপকে আপনার এভাবে 2টা চেম্বার দেওয়া থাকে, একটা স্টপ কর্ক থাকে, আপনাকে বলবে যে স্টপ কর্ক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। বা ধরুন উদ্দীপকে আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আপনাকে বলবে যে স্টপ কর্ক খুলে দিলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ নির্ণয় করো। অথবা এভাবেও আপনার উদ্দীপকটা দিতে পারে, ধরেন 2টা পাত্রে 2টা
গ্যাস আছে, এই দুইটা গ্যাসকে তৃতীয় আরেকটা পাত্রে নেওয়া হয়েছে, বললো যে তৃতীয় পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তো এই অঙ্কগুলো করার জন্য খালি একটা সূত্র যদি আপনার ক্লিয়ার থাকে, এই অঙ্কগুলো আপনি আনসার করতে পারবেন। সূত্রটা হচ্ছে যে মোট চাপ P ইকুয়াল টু P1 V1। আমরা যদি লিখি এখানে P1 V1 P2 V2, P1 V1 P2 V2, তাহলে মোট চাপ P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। আর এই যে নিচে হবে মোট আয়তন। তো যদি এই উদ্দীপকটা থাকে তো সেক্ষেত্রে মোট আয়তনটা কি হবে V1 প্লাস V2। বাট যদি এই উদ্দীপকটা থাকে এখানে মোট আয়তনটা হবে এই যে তৃতীয় পাত্রের আয়তন, যেই পাত্রে এখন কি আপনার গ্যাসটা, তো সেক্ষেত্রে এখানে V1 প্লাস V2 হবে না, কি হবে V হবে। ওকে, আবার এই গ্যাস মিশ্রণের মোট চাপ থেকে আরো কোশ্চেন আসে, আপনাকে বলবে যে উদ্দীপকে পর্যবেক্ষিত মোট চাপ ডাল্টনের আংশিক চাপ সূত্রকে অনুসরণ করে কিনা যাচাই করো। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মোট চাপটা যদি উদ্দীপকে দেওয়া থাকে তো ভালো, আদারওয়াইজ নির্ণয় করবেন। সেক্ষেত্রে আপনি ওই যে দুইটা যে গ্যাস আছে সেই দুইটা গ্যাসের আংশিক চাপ নির্ণয় করে যোগ করবেন। যোগ করার পরে যদি আপনার মোট চাপের সমান হয় তাহলে অনুসরণ করে, আদারওয়াইজ অনুসরণ করে না। এই যে কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন হার বেশি বা কত দূরত্বে মিলিত হবে, কত দূরত্বে মিলিত হবে। তো এই কোশ্চেনটা একটা জাতীয় কোশ্চেন। আমি টেস্ট পেপারে এমন কোনো বোর্ড দেখি নাই যেখানে আপনার এই কোশ্চেন থেকে মানে প্রবলেম আসে নাই। তো এগুলো আপনারা আগেও প্র্যাকটিস করছেন, তবে পরীক্ষার আগে একটু প্র্যাকটিস না করে গেলে আপনি পরীক্ষার হলে গিয়া কনফিডেন্স পাবেন না। তো এই জন্য চেষ্টা করবেন অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে যাইতে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করি, প্রথমে আমরা কি করি, এই যে পিভি ইকুয়াল টু W/m/RT, প্রথমে আমরা এই সূত্রটা ইউজ করে দুইটা গ্যাসের আণবিক ভর নির্ণয়, আমি জাস্ট প্রসেসটা একটু সংক্ষেপে বলে দিতেছি, এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন। প্রথমে আমরা এই প্রসেসটা ইউজ করে দুইটা গ্যাসের আণবিক ভর নির্ণয় করি। আণবিক ভর নির্ণয় করার পরে আমরা এই সূত্রটার মধ্যে ওই আণবিক ভরগুলা বসাই দিলে আমরা ব্যাপন হারের মধ্যে সম্পর্কটা পেয়ে যাই, যেখান থেকে আমরা বুঝতে পারি কোনটার ব্যাপন হার বেশি বা কোনটার ব্যাপন হার কম, বা আমরা দূরত্বটাও কি পরবর্তীতে নির্ণয় করতে পারি। আচ্ছা, অনেক সময় করে কি আপনার কাজ সহজ করে দেয় কিন্তু আপনার কাছে কঠিন মনে হয়। যেমন দেখেন, উদ্দীপকে যদি আপনাকে চাপ, আয়তন, তারপর ভর, টেম্পারেচার এই জিনিসগুলো দেওয়া থাকে তাহলে আপনি কি নির্ণয় করতে পারবেন, আণবিক ভর নির্ণয় করতে পারবেন। ধরেন এত ঝামেলা না দিয়া আপনাকে সিম্পলি গ্যাসটা বইলা দিল যে এক পাশে আছে অ্যামোনিয়া গ্যাস আর এক পাশে আছে HCl গ্যাস, কারণ আপনি খুঁজতেছেন আমার চাপ গেল কই, আমার আয়তন গেল কই, আমার তাপমাত্রা গেল কই। তো আপনাকে যখন গ্যাসের নামগুলো বইলা দিছে তখন, যেমন এটা কত NH317, এটা হচ্ছে 36.5, তাহলে আপনাকে যখন গ্যাসের নামগুলো বলে দিছে তখন কি আর এই সূত্র দিয়ে আণবিক ভর বের করার কোনো দরকার আছে? অনেক সময় বোর্ডে করে কি, যেমন এই যে এই কোশ্চেনটা আমরা বা এই সূত্রটা আমরা কখন ইউজ করবো, যখন আমরা একটা অচেনা গ্যাস দিব, বলবে A গ্যাস, B গ্যাস, C গ্যাস, বা ধরেন X গ্যাস, Y গ্যাস, যেগুলো আমরা চিনি না, যেগুলো আণবিক ভর আমরা নির্ণয় করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে চাপ, আয়তন এগুলো দেওয়া থাকবে, যেগুলো ব্যবহার করে আপনি কি করবেন, আণবিক ভরটা নির্ণয় করবেন, নির্ণয় করে এই সূত্রে বসাবেন। আর যদি গ্যাসের নামটা উল্লেখ করে দেয়, দেখেন অনেক সময় হয় কি, ওই যে প্র্যাকটিস কম করার কারণে আমরা ধৈর্য নিয়ে যে এই সূত্র অ্যাপ্লাই করবো, আমরা লেখা ফেলি, পরে এই সূত্র লেখার পরে দেখি উদ্দীপকে গ্যাসের নাম বলে দিছে W নাই, T নাই, P নাই, V নাই। তো তখন ওই পরীক্ষার হলে প্রেশারের কারণে আমাদের মনেই আসে না যে আমরা তো সরাসরি আণবিক ভরটা পাইতেছি, তাহলে আমরা সরাসরি আণবিক ভরটা এখান থেকে নিয়েই তো কি করতে পারতেছি, বসাই দিতে পারতেছি, এই সূত্রতে ইউজ করা লাগতেছে না। তো এতে কি হলো, আপনার কাজ সহজ করে দিল, বাট আপনার কাছে লাগতেছে কি যে কোশ্চেন কঠিন আসছে। আবার অনেক সময় যদি উদ্দীপকে ঘনত্ব দেওয়া থাকে তখন আপনি আণবিক ভর, অনেক সময় দেখা যাবে এই সূত্র একটা পক্ষকে আপনি এই সূত্র দিয়ে আণবিক ভর বের করতে পারছেন, কিন্তু আরেকটা পক্ষে আপনার ঘনত্ব দেওয়া, সেক্ষেত্রে আপনারা এই সূত্রটা ইউজ করবেন, এই যে Pm ইকুয়াল টু DRT, তাহলে M ইকুয়াল টু DRT/P। তো এখান থেকে আপনি আণবিক ভরটা বের করতে পারবেন। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, দেখা যায় যে এটা দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা অনেকবার আসছে, হিউজ টাইম। এই যে প্রথম যে দুইটা কোশ্চেন লিখছি এটা আসে নাই এমন কোনো বোর্ড আপনি খুঁজে পাবেন না, মানে প্রায় প্রত্যেকটা বোর্ডেই এই দুইটা কোশ্চেন আসছে।
আচ্ছা আসেন, ছোট ছোট কিছু কোশ্চেন আছে, যেমন অণুর সংখ্যা নেই নয়, এগুলো প্রয়োগে আসে, এগুলো একটু প্র্যাকটিস করবেন, বোর্ডে আসে, একটু প্র্যাকটিস করে যাবেন। অণুর সংখ্যা নির্ণয় বা আপনার গতিশক্তি নির্ণয়, এই কোশ্চেনগুলো সাধারণত আপনার প্রয়োগ দেয়। গতিশক্তি, তারপর হচ্ছে আপনার আরএমএস বেগ নির্ণয়, ওই যে সিআরএমএস বা আরএমএস বেগ নির্ণয়। ঠিক আছে, এই যে অণুর সংখ্যা নির্ণয়, গতিশক্তি নির্ণয়, আরএমএস বেগ নির্ণয়, এই অঙ্কগুলো আপনি খালি সূত্র পারলেই কিন্তু কি করতে পারবেন, আনসার করতে পারবেন। এই অঙ্কগুলো করার জন্য কিন্তু আপনাকে পিএইচডি করার দরকার নেই। যেমন অণুর সংখ্যা নির্ণয় বললে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, পিভি ইকুয়াল টু এনআরটি। তো এই সূত্রে অ্যাপ্লাই করে আগে আপনি মোল সংখ্যাটা নির্ণয় করবেন। সরি, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, তো এই সূত্রটা ইউজ করে মোল সংখ্যা নির্ণয় করবেন। পরে বলবেন যে আমরা জানি, আপনি কি জানেন, যে আমরা জানি 1 মোল গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23, সুতরাং যত মোল বের করছেন অত মোলে অণুর সংখ্যা কত। আর গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে 3/2 nRT। আর যদি একটি অণুর গতিশক্তি বলে, উদ্দীপকে যদি ধরেন আপনাকে বললো যে 5 গ্রাম, আচ্ছা তার আগে বলি, আপনাকে বললো যে 5 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। এখন আপনি বলতে এখানে মোল সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। এই যে n সমান আবার কি W/m না? তাহলে যখন আপনাকে 5 গ্রাম বলবে, তাহলে 5 গ্রাম মানে কি, উপরে 5 আর অক্সিজেন আণবিক ভর 32। ওকে, আর যদি একটি অণুর গতিশক্তি বলে সেক্ষেত্রে সরাসরি এই সূত্রটা ইউজ করবেন। এখানে n হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে মোল সংখ্যা দেওয়া থাকলে বা গ্রাম দেওয়া থাকলে দেন যদি গতিশক্তি চায়, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। আর যদি একটি অণুর গতিশক্তি বলে এই সূত্রটা ইউজ করব। আর সিআরএমএস বেগের সূত্র তো আমরা জানি, √3RT/m। তো আরেকটা কথা বলে দিই, এই যে গতিশক্তি এবং আরএমএস বেগের ম্যাথগুলো যখন করবেন তখন এসআই এককটা মেনটেন করার চেষ্টা করবেন। মানে এখানে আর এর মানটা অবশ্যই এসআই এককে বসাবেন, এখানে আর এর মান। আবার এই যে আণবিক ভরটা দেখেন, ফর এক্সাম্পল অক্সিজেন গ্যাস দেওয়া আছে, অক্সিজেন গ্যাস আণবিক কত 32, এই আণবিক ভর কিন্তু এখানে 32 বসানো যাবে না। আপনি 32টাকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে কনভার্ট করে এখানে কি করবেন, বসাবেন। এটা একটু মাথায় রাখবেন। অনেক সময় দেখা যায় যে আমরা আর এর মানটা এসআই এককে বসাইছি কিন্তু আণবিক ভরটা গ্রামেই রেখে দিছি, সেক্ষেত্রে কিন্তু আপনার আনসার ভুল আসবে। হ্যাঁ দেখেন, এরপর হচ্ছে সূত্র প্রমাণ। সূত্র প্রমাণ বলতে কি, আমি একটু মুখে বলি। আপনাকে উদ্দীপকে একটা লেখচিত্র থাকবে অথবা একটা ছকের মধ্যে ধরেন স্থির তাপমাত্রায় চাপ এবং আয়তনের মানগুলা দেওয়া আছে। আপনাকে বলবে উদ্দীপকের ছকটি বা উদ্দীপকের লেখচিত্রটি গ্যাসের কোন সূত্রকে অনুসরণ করে ব্যাখ্যা করো বা প্রমাণ করো। ধরেন স্থির চাপে আপনাকে একটা ছকের মধ্যে মানে চাপ এবং আয়তন দেওয়া আছে, আমি আ লিখলাম, মানে আয়তন দেওয়া আছে। তো এবার ধরেন 3 দেওয়া আছে। তো এখানে মানগুলো আপনি করবেনটা কি, ওই যে P1 এভাবে করে V1 সবগুলা মান দেওয়া আছে দিয়ে লিখবেন। তো এখানে বয়েলের সূত্র দিতে পারে, অন্য সূত্র দিতে পারে। তো লেখার পর আপনি সবগুলোকে যে P1 V1 সমান বের করবেন। এভাবে P2 V2 দেখবেন যে P1 V1 P2 V2 P3 V3 সবগুলোর গুণফল কি আসতেছে, ধ্রুব আসতেছে। তো সেখান থেকে আপনি বলবেন যে আমরা জানি যে স্থির তাপমাত্রা কি হয়, চাপ এবং আয়তনের গুণফলটা ধ্রুবক হয়, মানে এটা বয়েলের সূত্রকে ইন্ডিকেট করতেছে। তো এভাবে আপনাকে ছক বা লেখচিত্র দিয়ে কোনো একটা সূত্র প্রমাণ করতে বলতে পারে। তো এই টাইপের অঙ্ক কিন্তু ইজি, মানে এই টাইপের অঙ্ক ইজি। আপনি পরীক্ষার হলে শিওর হয়ে যাবেন যে আপনার আনসার কি ঠিক আছে। ওকে, এখন আসেন, প্রতিপাদন সচরাচর আপনাদের পরীক্ষায় আসে না, কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ, এই প্রতিপাদনটা বোর্ডে আসছে। এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এই প্রতিপাদনটা একটু দেখা যাবেন। আমরা জানি যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রকে সমন্বিত করলে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা কি পাই। আচ্ছা, এরপরে একটা লেখচিত্র থাকে, আমি একটু লেখচিত্রটা এখানে অঙ্কন করি। ওই যে লেখচিত্র যে কোশ্চেনটা, এখানে 2টা কোশ্চেনই আসে এবং এই 2টা কোশ্চেন অলরেডি বোর্ডে আসছে, একবারে মুখস্থ করে ফেলবেন। এবং ঢাকা বোর্ড 2023-ও এই কোশ্চেনটা আসছে। দেখেন উদ্দীপকে ধরেন এভাবে লেখচিত্র আছে, ধরেন পিভি বনাম পি লেখচিত্র, এভাবে একটা রেখা আছে। তো দেখেন এই যে এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা, এটা কিন্তু আদর্শ গ্যাসের জন্য। তো আপনাকে বলে দিবেন আদর্শ গ্যাস, ধরেন এটা বললো এ গ্যাস, এটা বললো বি গ্যাস। তো এখানে আপনাকে 2টা কোশ্চেন ম্যাক্সিমাম দিতে পারে। আপনি যদি টেস্ট পেপার ঘাটেন 2 ধরনের কোশ্চেনই দিছে, আর 2 ধরনের কোশ্চেনের আনসার প্রায় কাছাকাছি। আপনাকে বললো উদ্দীপকের বি গ্যাসটি কোন শর্তে এ গ্যাসের ন্যায় আচরণ করবে। বি গ্যাসটি হচ্ছে বাস্তব গ্যাস, এ গ্যাসটি হচ্ছে
আদর্শ গ্যাস। বি গ্যাসটি পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, এ গ্যাসটি পিভি ইকুয়াল টু সমীকরণ মেনে চলে। তো আপনাকে বলবে যে কোন শর্ত প্রয়োগ করলে এই বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে। তো আমরা জানি যে শর্ত দুইটা কি, একটা হচ্ছে আপনার উচ্চ তাপমাত্রা, আরেকটা হচ্ছে নিম্নচাপ। তো পয়েন্ট করে সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো আপনাকে একটা হচ্ছে কি যে কোন শর্তে এই বাস্তব গ্যাসটা বা বি গ্যাসটা এই গ্যাসের নিয়ে আচরণ করবে, অথবা আপনাকে বলবে যে কেন এই বাস্তব গ্যাসটা এই গ্যাসের মতো আচরণ করতেছে না। তো এই দুইটা কোশ্চেনের আনসার অবশ্যই ভালো করে একবার মুখস্থের মতো করে ফেলবেন, কারণ এখানে কোশ্চেন আসলেই দুইটার যে কোনো একটা আসবে। তো আপনি যেহেতু জানেনই পরীক্ষায় দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, সো এগুলো একবারে মুখস্থের মতো করে ফেলাটাই আমার মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমাদের কিছু বাদ গেছে এই চ্যাপ্টার থেকে। ও, অম্ল ক্ষারের যে মতবাদগুলো আছে, অম্ল ক্ষারের মতবাদ থেকে আপনার কোশ্চেন দিবে। বড় প্রশ্ন মাঝে মধ্যে মানে উচ্চতর দক্ষতায় কোশ্চেন দেওয়া দেয়। তো আবার যদি বড় প্রশ্ন ইন কেস না দেয়, ক খতে বা এমসিকিউতে এখান থেকে ঢাকা বোর্ড 2023 আপনার অম্ল ক্ষারের মতবাদগুলো থেকে কোশ্চেন ছিল, সামনে আশা করি থাকবে। আমরা এখানে যে মতবাদগুলো পড়ি, আর্হেনিয়াসের মতবাদ, তারপর হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ, লুইসের মতবাদ, আবার ব্রনস্টেড লাউরির মতবাদের সাথে রিলেটেড যে টপিকগুলো আছে, উভয়ধর্মী যৌগ, তারপর হচ্ছে আপনার অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার, এই টপিকের কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখবেন। এগুলো সিকিউতেও দিতে পারে, কখতেও দিতে পারে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। আমাদের এখানে আশা করি হ্যাঁ মোটামুটি এই টপিকগুলো যদি আপনি পড়েন তাহলে আশা করি এখান থেকে। আচ্ছা, অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন অ্যাসিড বৃষ্টি, আপনাদের ওই অ্যাসিড বৃষ্টি টপিকটা আছে, তো আপনারা এক দুইবার একটু রিডিং পড়ে যান, কারণ অ্যাসিড বৃষ্টি থেকে লেখার কিছুই নেই, বানায়া লিখতে হবে, তারপর এক দুইবার রিডিং পড়ে যাবেন। অনেক সময় আপনাকে উদ্দীপকে অ্যাসিড বৃষ্টির কথা বলে আপনাকে উচ্চতর কথা বলতে পারে যে এই ঘটনাটার মানে পরিবেশের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যাখ্যা করে। তো সেক্ষেত্রে আপনাকে বানায় লিখতে হলেও একটু যদি পড়ে যান, আপনার একটা কনসেপ্ট থাকবে অ্যাকচুয়ালি আপনি কি লিখতেছেন। আর আপনি অ্যাসিড বৃষ্টির প্রতিকার লিখতে গিয়ে এলোমেলো বা মানে অপ্রাসঙ্গিক কোনো তো লেখা যাবে না, মানে প্রাসঙ্গিক কথাবার্তায় আপনাকে নিজের মতো করে লিখতে হবে। তো আপনি ধরেন আপনি অ্যাসিড বৃষ্টি লিখতে গেছেন, বলছেন যে আমাদের কলেজের ল্যাবে অনেকগুলো অ্যাসিড আছে, একদিন মানে কলেজে আপনার কেউ একজন অ্যাসিড ফালাই দিছে, সেখান থেকে অ্যাসিড ছিটকে আপনার অ্যাসিড বৃষ্টি হয়েছে, এইসব তো কিছু না। অর্থাৎ অ্যাসিড বৃষ্টির সম্পর্কে আসলে আপনি বানায়া লিখবেন, তবে প্রাসঙ্গিক, অর্থাৎ অ্যাসিড বৃষ্টির ঘটনাটা কয়েকবার পড়ে নেবেন, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আপনি নিজের মতো করে বানায়া লিখতে পারবেন। আচ্ছা আসেন, পরিমাণগত রসায়ন চ্যাপ্টার 3। আচ্ছা, তো পরিমাণগত রসায়ন থেকে মিনিমাম 2 সেট কোশ্চেন আসবে। তো এক সেটের সিকিউর গতে মানে সবচেয়ে বেশি যেই ফরমেশনটা আসছে সেটাই আমরা এখানে বলে দিই, আপনার অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবেন। গতে আপনাকে ঘনমাত্রার এককের যে রূপান্তরগুলো আছে, ঘনমাত্রার এককের রূপান্তর মানে উদ্দীপকে ধরেন একটা দ্রবণের ঘনমাত্রা আপনাকে মোলারিটিতে দিয়ে দিছে, আপনাকে বললো উদ্দীপকের দ্রবণের ঘনমাত্রাটা ppm এককে রূপান্তর করো, বা উদ্দীপকে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা শতকরায় দেওয়া আছে, আপনাকে বললো ppm এ রূপান্তর করো, বা আপনার মোলারিটিতে দেওয়া আছে শতকরায় রূপান্তর করো। তাহলে মোলারিটি থেকে ppm এ কিভাবে নিতে হয়, বা ppm থেকে মোলারিটিতে কিভাবে আনতে হয়, মোলারিটি থেকে শতকরায় কিভাবে নিতে হয়, শতকরায় থেকে মোলারিটিতে আনতে কিভাবে হয়, আবার শতকরায় থেকে ppm এ কিভাবে নেওয়া লাগে, এই যে আপনার ঘনমাত্রার এককের যে পারস্পরিক রূপান্তর, এখান থেকে প্রয়োগে একটা ম্যাথ থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং আপনি ঢাকা বোর্ড 2023-এ কোশ্চেন কঠিন হওয়া সত্ত্বেও একটু খেয়াল করে দেখেন, যে টপিকগুলো আমরা এখানে বলতেছি কোশ্চেন কঠিন হয়েছে, তুলনামূলক কোশ্চেন কঠিন হয়েছে, বাট এই টপিকগুলো থেকেই কিন্তু কোশ্চেন ঘুরে ফিরে দিছে। তো যারা ভালো করে এই টপিকগুলো প্র্যাকটিস করে গেছে, কোশ্চেন কঠিন হওয়া সত্ত্বেও কিন্তু তারা ফুল আনসার করে আসতে পারছে। আচ্ছা, একজন বলছে আমার আচ্ছা অ্যামাগা বক, আচ্ছা ওই সমস্যা নেই, দেখি আপনাদের তো বন্ধ আছে, আমি একটু চেষ্টা করবো এই সপ্তাহে আরো 2-3টা আপনাদের লাইভ ক্লাস দিয়ে আপনার অ্যামাগা বক্র মানে অ্যামাগা। আচ্ছা দেখেন, আপনাকে আপাতত বলে দিই, আপনি ওই টেস্ট পেপার খুইলা দেখেন, অ্যামাগা বক্রের মধ্যে প্রবলেম থাকলে এখন ওই দুইটা হয় আপনি পুরো প্রবলেমটা সলভ করেন, আদারওয়াইজ দুইটা কোশ্চেনে আনসার মুখস্থ করেন। আপনি যদি এটা মুখস্থ করেন যে কোন শর্তে মানে উদ্দীপকের লেখাচিত্র দেওয়া আছে, একটা রেখা হচ্ছে আপনার আদর্শ গ্যাসকে বুঝাইতেছে, আর একটা রেখা আপনার বাস্তব গ্যাসকে বুঝাইতেছে, তো আপনি করেন কি ওই কোশ্চেন দুইটার আনসার
আপাতত মুখস্থ করে ফেলেন। কারণ কি, আপনি বুঝার পরে, ধরেন আমরা ক্লাসে বুঝাই দিলাম বা লাইভ ক্লাস নিয়ে বুঝাই দিলাম, আপনি বুঝার পরেও কিন্তু আনসারটা মুখস্থ করতে হবে। আপনি যদি বুঝা মনে করে করে লেখার চেষ্টা করেন অনেক সময় লেগে যাবে, কারণ আনসারটা অনেক বড়। আপনি যদি খাতায় লেখেন প্রায় 1.5 থেকে 2 পেজ পার হয়ে যায় আনসারটা। তাহলে কোশ্চেন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে, আর কেন বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করলো না, হয়। তাহলে এই দুইটা কোশ্চেনের আনসার ভালো করে মুখস্থ করে ফেলেন, অ্যামাগা বক্র নিয়ে খুব বেশি পেইন নেওয়া লাগবে না। আচ্ছা, একজন বলছে গত 2 বছর কিছু পড়ি নাই, আজকে থেকে পড়া শুরু করলে কামব্যাক দেওয়া পসিবল। আপনি কি এবার এইচএসসি দিবেন নাকি সামনে বছর দিবেন, আগে আমার এটা একটু বলেন। আপনি তো সামনে বছর দিবেন, আপনি গত 2 বছর পাইছেন কই? আপনি বলেন যে গত 1 বছর পড়ি নাই। মমিন, আপনি এবার সেকেন্ড ইয়ার উঠলেন না, তো আপনি গত 2 বছর পাইলেন কই? দেখেন, গত 2 বছর না, হয়তো ফার্স্ট ইয়ারটা একটু ফাঁকিঝুঁকি দিয়েছেন। এখন কথা হচ্ছে কি, মানে কখনো অতীত নিয়ে দুঃখ করতে নাই, যা হয়েছে হয়েছে। আপনি যতই দুঃখ করেন, ধরেন আপনি ফার্স্ট ইয়ারে খুব ভালো করে পড়েন নাই, আপনি এখন এটা নিয়ে একটু ডিপ্রেসড আছেন যে না আমি ঠিক করি নাই, ফার্স্ট ইয়ারে ভালো করে পড়া দরকার ছিল, এই ডিপ্রেশনে আপনি সেকেন্ড ইয়ারেও পড়তেছেন না, তাহলে এটা কিন্তু কোনো সলিউশন না। ফার্স্ট ইয়ারে ভালো করে পড়েন নাই, এখন কোমরে গামছা বাইতে, সবার জন্য বলতেছি সেকেন্ড ইয়ারে ভালো করে সিরিয়াসলি পড়ালেখা করেন, ঠিক আছে? পড়লে পসিবল। আর যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদেরকে বলবো, যদি সায়েন্স নিছেন শুরুর থেকে একটু ভালো করে গুছিয়ে পড়ালেখা করেন, কারণ সায়েন্সে আসলে মানে যেহেতু টপিক বেশি, সময় কম, আর টপিকগুলো যেহেতু আপনার এসএসসি এবং এইচএসসি সিলেবাসের মধ্যে অনেক হিউজ ডিফারেন্স, তো শুরুর থেকে ভালো করে পড়লে আপনার পরে গিয়ে খুব বেশি প্রেশার নিতে হবে না। আচ্ছা, এখানে ঘনমাত্রা রূপান্তর থেকে যদি না দেয়, তাহলে আপনার লঘুকরণ যে সূত্রটা আছে, ওই যে আপনারা এটার ম্যাথ দ্রাব্যতাতেও করেন, সেটা হচ্ছে এই যে S1V1 = S2V2, মানে প্রয়োগে হয় আপনার ঘনমাত্রার এককে রূপান্তর একটা ম্যাথ দিবে, না হয় লঘুকরণ সূত্র আপনাকে বলবে। ধরেন উদ্দীপকে একটা পাত্রের মধ্যে, ধরেন এখানে 100 ml আছে, আর ধরেন 0.5 মোলার একটা কেমিক্যাল আছে। আপনাকে বললো যে এখানে কি পরিমাণ পানি যোগ করলে ঘনমাত্রা হ্রাস পেয়ে 0.1 হবে। তাহলে এখানে দেখেন V1 দেওয়া 100 ml, S1 দেওয়া 0.5 মোলার। আপনাকে বললো যে কি পরিমাণ পানি যোগ করলে ঘনমাত্রা হ্রাস পেয়ে কত হবে, ধরেন 0.1 মোলার হবে। আপনাকে শুরুতে প্রথমে V2 বের করবেন, V2 বের করার পরে কি করবেন, ওই V2 থেকে V1টা বিয়োগ করে দিলে পানির পরিমাণটা চলে আসবে। তার মানে এখানে এই সূত্রের মধ্যে S1V1 এটা হচ্ছে আপনার পানি যোগ করার আগের ঘনমাত্রা এবং আয়তন, S2V2 হচ্ছে পানি যোগ করার পরের ঘনমাত্রা এবং আয়তন। তো আপনি এই তিনটার মধ্যে যে কোনো, এই চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকলে আরেকটা নির্ণয় করতে পারবেন, এটাকে লঘুকরণ সূত্র বলা হয়। তাহলে ঘনমাত্রা রূপান্তর থেকে যদি কোশ্চেন না দেয়, তাহলে এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে। আচ্ছা, এখন আসেন মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয়। এই কোশ্চেনটাও একটা জাতীয় কোশ্চেন, কারণ কোনো বোর্ড বাদ নাই যে বোর্ডে কোশ্চেনটা আসে না। মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয়। তো এখানে সচরাচর হয় কি, উদ্দীপকে আপনাকে একটা পাত্রে অম্ল থাকে, একটা পাত্রে ক্ষার থাকে। আপনাকে বলবে যে উদ্দীপকের দ্রবণ দুইটাকে মিশালে মিশ্র দ্রবণের প্রকৃতি কি করতে হবে। এখানে হয়টা কি, অম্ল এবং ক্ষার বিক্রিয়া করার পরে যদি আপনার দেখা যায় উদ্দীপকে অম্লের পরিমাণটা অনেক বেশি ছিল, তার অনুপাতে ক্ষারের পরিমাণটা কম ছিল, তাহলে বিক্রিয়া করার পরে অম্ল অবশিষ্ট থাকবে, ফলে প্রকৃতিটা অম্লীয় হবে। আর যদি এমন হয় যে ক্ষারটা অনেক বেশি থাকে, তাহলে বিক্রিয়ার পরে ক্ষারটা অবশিষ্ট থাকবে, প্রকৃতি ক্ষারীয় হবে। আর যদি এমন হয় যে দুইটার অনুপাতে সমান দেওয়া থাকে, সেক্ষেত্রে মিশ্র দ্রবণের প্রকৃতি কি হবে, নিরপেক্ষ হবে। আচ্ছা, যাই হোক, তো অনেক সময় 3টা পাত্র দেওয়া দেয়, অনেক বড় দেখলাম যে 2টা পাত্র দিলে তো ঝামেলা শেষ, বাট 3টা পাত্র দেয়। তো সেক্ষেত্রে হয় কি, ধরেন একটা পাত্রে আছে অ্যাসিড, এই পাত্রে আছে আপনার ক্ষার। আচ্ছা, আমরা একটু সংকেত না লেখা, ধরেন এখানে হচ্ছে অ্যাসিড আছে এই পাত্রে ক্ষার আছে, এই পাত্রে অ্যাসিড আছে। তো আপনাকে বলবো যে উদ্দীপকের 3টা পাত্রকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কি। তো সেক্ষেত্রে আপনি করবেন কি, প্রথমে এই 2টা পাত্রকে মিশ্রিত করবেন, এবং মজার বিষয় কি দেখবেন, এই 2টা পাত্রকে মিশ্রিত করার পরে অ্যাসিড অবশিষ্ট থাকবে, এবং এই অবশিষ্ট অ্যাসিডের সাথে, ভুল বলছি, এই 2টা পাত্রকে মিশ্রিত করার পরে আপনার ক্ষার অবশিষ্ট থাকবে,
এবং এই অবশিষ্ট ক্ষারের সাথে আপনি কি করবেন, এই তৃতীয় পাত্র অ্যাসিডকে আবার ওই সেম প্রসেসে বিক্রিয়া করাবেন, এবং এই পর যদি আপনার এই অবশিষ্ট ক্ষার এবং এই তৃতীয় পাত্র অ্যাসিড বিক্রিয়া করার পরে যদি আবার ক্ষারীয় অবশিষ্ট থাকে প্রকৃতি ক্ষারীয়, আর যদি অ্যাসিড অবশিষ্ট থাকে প্রকৃতি আপনার অম্লীয়। মানে পাত্র 3টা দিলে কনফিউজ হওয়ার কিছু নাই, আপনি একই কাজ 2বার করা লাগবে। প্রথমে এই 2টা পাত্র করবেন, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আবার আরেকটা পাত্র চিন্তা করেন, পরবর্তী ওই 2টা পাত্রের মধ্যে সলভ করে, তাহলে আপনার আনসারটা চলে আসবে। আচ্ছা, আরেক সেট কোশ্চেন এখানের। আচ্ছা, জারণ বিজারণ সমতাকরণ। তো গতে সচরাচর আপনার জারণ বিজারণ সমতাকরণ দেয়, এবং আমরা যে ক্লাসে 4-5টা বিক্রিয়া পড়াই ওই বিক্রিয়াগুলো আপনি যদি প্র্যাকটিস করে যান ওখান থেকে ইনশাল্লাহ একটা হুবহু কমন পড়ে যাবে আশা করি। আর উচ্চতর দক্ষতায় এই জারণ বিজারণ রিলেটেড যে ম্যাথগুলো আছে, ওই যে আপনার এই যে বিশুদ্ধ লোহার পরিমাণ নির্ণয় বা ভেজালের পরিমাণ নির্ণয় বা লোহার বিশুদ্ধতার শতকরা পরিমাণ নির্ণয়, অর্থাৎ এই জারণ বিজারণ রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো, এবং এটা ঢাকা বোর্ড 2023-ও আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করার পরে ওই সমতাকরণ বিক্রিয়া থেকে কিন্তু কি আপনার এই গাণিতিক সমস্যাগুলো সলভ করতে হবে। ওকে, এখন আসেন আমাদের তড়িৎ রসায়ন। আচ্ছা, যারা এইচএসসি 25 সমস্যা নেই, আপনারা একটা কাজ করেন, এই যে আমরা সাজেশনটা বলেন বা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে একটা ওভারভিউ দিতেছি, আপনারা একটা পেজের মধ্যে বা খাতার শুরুতে বা শেষে চ্যাপ্টার ওয়াইজ এই টপিকগুলো একটু লেখা রাখেন। আপনি মানে নেক্সট ইয়ার কিন্তু এই সেম টপিকগুলো আবার সাজেশন হিসাবে থাকবে, টপিক কিন্তু চেঞ্জ হয় না। ওই টপিকের ওপর ভিত্তি করে কোশ্চেনটা একটু এদিক সেদিক হলেও টপিক কিন্তু আপনার চেঞ্জ হয় না। তাহলে এই এইচএসসি 2024-এর জন্য যেই সাজেশন দিতেছি একবারে প্রায় 95 থেকে 100% সেম সাজেশন কিন্তু এইচএসসি 2025-এর জন্য। তো আপনি অলরেডি ফার্স্ট পেপার অনেকেই শেষ করছেন, একটু খেয়াল করে দেখেন তো এই প্রত্যেকটা টপিকই কিন্তু আপনাদের পড়ানো হয়েছে, এবং আপনাদের ইয়ার ফাইনালে কিন্তু এই টপিকগুলো থেকে অলরেডি আপনারা কোশ্চেন কি করছেন, আনসার করছেন। এটাকে আমি আসলে ক্লাস নিতেছি তো, আর চেষ্টা করতেছি তাড়াতাড়ি শেষ করতে, এই জন্য আপনাদের কমেন্ট পড়া হয় নাই। আপনারা কি কি যে কমেন্ট করছেন। একজন বলছে, ভাই আমি আজকে আপনার ক্লাস করে কি কালকে বোর্ডে সব পারবো? আসলে দেখেন, একটা ক্লাস করে তো সব পারবেন না, তবে আপনি একটু আইডিয়া পাবেন, যে মিনিমাম। আর দেখেন, আপনারা কিন্তু ফার্স্ট পেপারের আমরা 4টা চ্যাপ্টারেরই কি দিছি, সাজেশন দিছি, কিন্তু আপনি যদি ওই 4টা চ্যাপ্টারের থেকে ধরেন আপনি যে কোনো 2টা চ্যাপ্টার, আপনি গুণগত রসায়ন পড়লেন, ওই যে ভিনেগারটা পড়লেন, আর 3 এবং 4-এর মধ্যে কিন্তু যে কোনো একটা চ্যাপ্টার পড়লেই আপনার 5টা সিকিউ কমন পাইছে। আপনি কিন্তু একটা চ্যাপ্টার স্কিপ করতে পারেন যদি আপনার কেমিস্ট্রির অবস্থা খুব বেশি খারাপ হয়। মানে আমি জাস্ট চেষ্টা করতেছি আপনাদেরকে টপিকগুলো একটু হাইলাইট করে দেওয়া, যেন মিনিমাম এই টপিকগুলো আপনারা প্র্যাকটিস করে যান, যেন পরীক্ষার হলে গিয়ে হতাশ হওয়া না লাগে। আচ্ছা, আসেন আমরা তড়িৎ রসায়নটা একটু দেখি। তো এখান থেকে এক সেট কোশ্চেন তড়িৎ রসায়ন থেকে মাঝে মধ্যে 1.5 সেট 2 সেটও দেয়, যখন জৈব যৌগ থেকে কোনো কারণে, মানে ধরেন অ্যাক্সিডেন্টালি যদি জৈব যৌগ থেকে আপনার 1 সেট কোশ্চেন কম দেয়, 3 সেট না দিয়ে 2 সেট দেয়, সেক্ষেত্রে তড়িৎ রসায়ন থেকে 1 সেট বেশি আসার চান্স থাকে। তবে এখান থেকে 1 সেট কোশ্চেন মাস্ট আসবে, এবং যে টপিকগুলো বলতেছি ইনশাআল্লাহ এগুলো থেকে আসবে। প্রথমে আসেন ফ্যারাডের প্রথম সূত্রের যে ম্যাথগুলা, ফ্যারাডের যে সূত্রের যে ম্যাথগুলা, সূত্র আমরা জানি W = ZQ, আরেকটা হচ্ছে W = ZIT, আর Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো আপনাকে এখানে মোটামুটি W বের করতে বলবে। আপনাকে বলবে যে উদ্দীপকের এই দ্রবণের মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত সময় যাবত চালনা করা হলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে। তো সেক্ষেত্রে আপনার I দেওয়া,
টি দেওয়া, জেড এর মান আমরা বের করতে পারি, আপনি ডাব্লিউ বের করতে পারবেন। তাহলে ফ্যারাডের প্রথম সূত্রের যে ম্যাথগুলো আপনাদের টেস্ট পেপারে আছে সেগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। আর ঢাকা বোর্ড 23 প্লাস অন্যান্য বোর্ডের 23-এর কোশ্চেন যদি দেখি, ওরা কি করছে, এই ফ্যারাডের প্রথম সূত্রের সাথে এই সূত্র অর্থাৎ পরিমাণগত রসায়নের যে মোলারিটি নির্ণয় করার যে সূত্রটা আছে, এখানে আমরা যদি আয়তনে যদি এমএল এ বসে 1000 কি করতে হবে, গুণ দিতে হবে, লিটারে বসে 1000 গুণ দরকার নাই। ওরা কি করছে, এই পরিমাণগত রসায়নের এই সূত্রের সাথে এই সূত্র কম্বাইন করে কোশ্চেন দিছে। ধরেন উদ্দীপকের একটা দ্রবণ আছে, আপনাকে বললো এত মিনিট এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি চালনা করা হয় তাহলে উদ্দীপকের দ্রবণের ঘনমাত্রা কিরূপ পরিবর্তন হবে। সেক্ষেত্রে আগে আপনাকে ডাব্লিউ নির্ণয় করতে হবে। ডাব্লিউ নির্ণয় করার পরে এই ডাব্লিউর মানটা এখানে বসাবেন, বসানোর পরে আয়তন উদ্দীপকে দেওয়া আছে। আবার একটা জিনিস, ফর এক্সাম্পল ধরেন কপার সালফেট আছে, তো আপনি কি পরিমাণ কপার জমা হয়েছে এটা এখানে বের করলেন, তো এখানে যখন আণবিক ভর বসাবেন এখানে কিন্তু সম্পূর্ণ কপার সালফেটের আণবিক ভরটা বসানো যাবে না। আমি ক্লাসে অনেক স্টুডেন্ট দেখলাম যে এখানে করতে গিয়ে এই জিনিসটা ভুল, মানে আণবিক ভর তোরা কি করছে, পুরো কপার সালফেটের আণবিক ভরটা বসাইতেছে। আচ্ছা খেয়াল করেন, আপনি এখানে যে ডাব্লিউটা বের করছেন কার, কপারের, যে কত গ্রাম কপার আপনার জমা হয়েছে বা কত গ্রাম কপার দ্রবণ থেকে এখন চলে গেছে। তো সেক্ষেত্রে আপনি এখানে যখন আণবিক ভরটা বসাবেন শুধু কপারের পারমাণবিক ভর, কপারের কি পারমাণবিক ভর 63.5, এটা কিন্তু বসাইতে হবে। সম্পূর্ণ যৌগের অর্থাৎ যেই ধাতুটার জন্য আপনি ডাব্লিউটা বের করতেছেন এখানে আণবিক ভরের জায়গায় কিন্তু সেই ধাতুটার কি করতে হবে, পারমাণবিক ভর বসাইতে হবে। তো এখানে একটা ঘনমাত্রা পাবেন, তো উদ্দীপকে যে ঘনমাত্রাটা ছিল ওই ঘনমাত্রা থেকে এখানে যে ঘনমাত্রা পাইছেন সেটা বাদ দিলেই কি আপনি ঘনমাত্রার পরিবর্তনটা করে ফেলতে পারবেন। তার মানে এখানে সরাসরি আপনাকে ডাব্লিউ বের করতে বলতে পারে, বা মাঝে মধ্যে ডাব্লিউর সাথে ওই পরিমাণগত রসায়নের এই সূত্রটা কম্বাইন করে কোশ্চেন দিতে পারে। আর 23-এর ম্যাক্সিমাম বোর্ডে এই দুইটা সূত্র কম্বাইন করে কোশ্চেন দিছে। আচ্ছা, কোষ বিভব আবার দুই ধরনের, একটা হচ্ছে আদর্শ আর একটা হচ্ছে অনাদর্শ। আদর্শ কোষ বিভব হলে শুধু আমরা ওই যে ই নট সেল ইকুয়াল টু অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবকে যোগ করলে কি আদর্শ কোষের কোষ বিভব চলে আসে। আর যদি অনাদর্শ কোষের কোষ বিভব নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমাদেরকে নার্নস্ট সমীকরণ ইউজ করতে হয়। আর আরেকটা হচ্ছে পাত্রে রাখা যাবে কি যাবে না, পাত্রে রাখা যাবে কি। তো এই পাত্র আবার কিন্তু বিয়ের পাত্র না, এই পাত্র হচ্ছে একটা ধাতুর তৈরি পাত্র। আপনাকে বলবে এই ধাতুর তৈরি পাত্রে অন্য আরেকটা কেমিক্যাল রাখা যাবে কি যাবে না। আর এই জন্য কিন্তু মানে পাত্রে রাখা যাবে কি যাবে না এই ম্যাথগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি কোষ বিভব নির্ণয় করবেন। এখন এই কোষ বিভব নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যদি পাত্রে রাখা যাবে কি যাবে না এই প্রবলেমটা আসে, এই যে পাত্র যেই ধাতুটা মানে পাত্রটা যেই ধাতুর নির্মিত সেটা আপনার অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে আপনি সহজে মাথায় রাখবেন পাত্র অলওয়েজ অ্যানোড হবে, পাত্র অলওয়েজ অ্যানোড হবে। মানে পাত্রের অ্যানোড হওয়ার যোগ্যতা থাকুক নাকি না থাকুক সেটা আপনার চিন্তা করার দরকার নাই। পাত্র মানে পাত্রে রাখার কথা বলছেই, মানে সে যোগ্য হোক আর অযোগ্য হোক পাত্র অলওয়েজ কি হবে, অ্যানোড হবে। এবং পাত্রটাকে আপনি অ্যানোড ধরবেন আর যে কেমিক্যালটাকে রাখা হইতেছে সেটাকে ক্যাথোড ধরবেন, পরে কোষ বিভব নির্ণয় করেন। যদি কোষ বিভবের মানটা পজিটিভ আসে তাহলে রাখা যাবে না, কারণ কোষ বিভবের মানটা পজিটিভ আসলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, আর বিক্রিয়া হলে সেখানে পাত্রে আমরা রাখতে পারবো না, পাত্রের ক্ষয় হবে। আর যদি নেগেটিভ আসে আমরা পাত্রে রাখতে পারবো। তো এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলা মাস্ট পড়ে যাবেন, কারণ এই টপিকগুলা থেকে এক সেট কোশ্চেন ইনশাআল্লাহ কমন পাবেন। এখন আসেন, অনেক লেট হয়ে গেছে, প্রায় 11টা 15 বেশি বাজে। তো আমরা জৈব রসায়নের টপিকগুলা একবারে একটা না বলে দিই। দেখেন আমি একটু আর না লিখি, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। জৈব যৌগ থেকে 3 সেট কোশ্চেন আসে, আমি জাস্ট সংক্ষেপে একটু লিখে দিই, অনেক সময় বললে খেয়াল থাকে না। তো এই যে টপিকগুলো আপনি অবশ্যই দেখবেন জৈব যৌগ থেকে, সেটা হচ্ছে সমানুতা, তারপর হচ্ছে মার্ক-নিকোভসের নীতি এবং এই নীতির ব্যাখ্যা, মার্ক-নিকোভস এর নীতি এবং এই নীতির যে ব্যাখ্যা আছে ওইটা সহ, তারপর হচ্ছে আপনার SN1 এবং SN2 বিক্রিয়ার যে কৌশল, তারপর ওজনীকরণ বিক্রিয়া,
তারপর হচ্ছে বেনজিনের যে সংযোজন বিক্রিয়া আছে সেটা আমরা জানি বেনজিন শুধুমাত্র ক্লোরিন, হাইড্রোজেন এবং ওজোন এই তিনজনের সাথে সংযোজন বিক্রিয়া দেয়। আমরা এই বিক্রিয়ার সাহায্যে বেনজিনের যে 3টা পাই বন্ধন আছে সেটা প্রমাণ করতে পারি। এই কোশ্চেনটা মাঝে মাঝে দেয়। তাহলে বেনজিনের সংযোজন বা জুট বিক্রিয়াও লিখতে পারেন, বেনজিনের সংযোজন বিক্রিয়া। এখন বেনজিনের সংযোজন বিক্রিয়া পাশাপাশি বেনজিনের যে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আছে এখান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে। বেনজিনের ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আমরা 4টা বিক্রিয়া পড়াই, নাইট্রেশন, ক্লোরিনেশন, ফ্রিডেল ক্রাফটস এবং সালফোনেশন। 4টা বিক্রিয়ায় দেখে যাবেন, কারণ 4টা বিক্রিয়ার মেকানিজম প্রায় সেম, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রেশন, ফ্রিডেল ক্রাফটস তো নাইট্রেশন এবং ফ্রিডেল ক্রাফটস একটু বেশি ইম্পর্টেন্ট, বাট বাকি যে 2টা আছে যেহেতু মেকানিজম সেম আপনি 4টাই দেখে যাবেন, কোনোটাই বাদ দেওয়ার চেষ্টা করেন না। ক্লোরিনেশন আর আরেকটা আছে সালফোনেশন, আর এই 2টা একটু বেশি ইম্পর্টেন্ট কারণ এই 2টা থেকে বেশি আসছে কোশ্চেন। সালফোনেশন আবার এগুলোর সাথে এই যে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সাথে কানেক্ট করে ওই যে আমরা অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশকের যে কনসেপ্টটা, যে বেনজিন বলের সাথে যদি একটা অর্থপ্যারা নির্দেশক যুক্ত থাকে তাহলে তার বিক্রিয়া করতে আপনার কি লাগে, তুলনামূলক কম টেম্পারেচার লাগে, কারণ অর্থপ্যারা নির্দেশকটা বেনজিন বলকে সক্রিয় করে দেয়। আর যদি মেটা নির্দেশক যুক্ত থাকে তো বেনজিন যেই তাপমাত্রায় বিক্রিয়া করে মেটা নির্দেশক যুক্ত থাকলে সেটা কি তার থেকে বেশি তাপমাত্রায় বিক্রিয়া করে, কারণ মেটা নির্দেশকটা বেনজিন বলকে নিষ্ক্রিয় করে দেয়। তো এই বিক্রিয়াগুলোর সাথে কিন্তু ওই অর্থপ্যারা নির্দেশক কানেক্ট করে কি কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এখন প্রস্তুতি এবং শনাক্তকরণ থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড দেখে যাবেন, তবে বেশি গুরুত্ব দিয়ে অ্যালকোহলের আপনার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কিভাবে তৈরি করি, যে গ্রিগনাট বিকারকের সাহায্যে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়, আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্ত করা যায়, এই টপিকটা ভালো করে পড়ে যাবেন। এখান থেকে এমসিকিউ দেয়, সিকিউ দিতে পারে। আবার অ্যালডিহাইড এবং কিটোন আমরা শনাক্ত করব কিভাবে, প্রস্তুত করব কিভাবে, এগুলো একটু দেখে যাবেন। অর্থাৎ প্রস্তুতি এবং শনাক্তকরণ জিনিসটা ম্যাক্সিমাম মুখস্থ জিনিস, আপনাকে বিক্রিয়াগুলো বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। তো সচরাচর প্রস্তুতি এবং শনাক্তকরণ ওখান থেকে এক সেট দেয়, এই টপিকগুলো থেকে এক সেট দেয়, আবার কম্বাইন করে আরেক সেট দেয়। অর্থাৎ জৈব যৌগ থেকে মিনিমাম 3 সেট কোশ্চেন প্রায় প্রতি বছরই বোর্ডে থাকে। আচ্ছা, তো এই ছিল আপনাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের A to Z সাজেশন। আমি চেষ্টা করছি আপনাদেরকে চ্যাপ্টার ওয়াইজ, যেই আমার কাছে মনে হয়েছে যে চ্যাপ্টার ওয়াইজ যেই টপিকগুলো আপনাকে মাস্ট পরীক্ষার আগের দিনগুলোতে প্র্যাকটিস করা উচিত বা আপনার বারবার পড়া উচিত, যেগুলো থেকে আপনার সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করা উচিত, সেই টপিকগুলো হাইলাইট করে দেওয়ার, যাতে একটু আপনার গোছানো থাকে। অনেক সময় আমরা বই নিয়ে বা নোট খাতা নিয়ে বসলে কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো আমাদের মানে থাকে না, দেখা যায় পড়তেছি খালি কোনোভাবে একদিক থেকে পড়তেছি। কিন্তু আপনি যদি এই সাজেশনগুলো একটু ফলো করেন, টপিক ওয়াইজ ধরে প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করেন, আশা করি পরীক্ষার হলে আপনি অন্যদের তুলনায় কমফোর্ট জোনে থাকবেন। তো সবার জন্য শুভকামনা। দেখি এই সপ্তাহে আমি চেষ্টা করব আপনাদের আরও 2-1টা লাইভ ক্লাস নিয়ে কিছু স্পেসিফিক টপিক যেগুলো মাস্ট পরীক্ষায় আসেই সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করতে। আজকে তো আমরা জাস্ট ওভারভিউ দিছি, কোনো একটা স্পেসিফিক টপিক ধরে ডিটেলসে ইনশাল্লাহ আলোচনা করতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। ইনশাল্লাহ নেক্সট লাইভ ক্লাসে দেখা হবে না।